নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের এসএলএসটি সিলেবাসে ব্যাকরণের যে অংশটি আছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই সম্ভাব্য কয়েকটি প্রশ্ন এখানে উল্লেখ আছে এবং তার আনসার দেওয়া আছে। ঠিক আছে, সেইগুলো নিয়েই আমাদের আলোচনা। প্রত্যেকটি ব্যাকরণের যে যে বিষয়গুলি আছে, কারক, সমাস, ঠিক আছে, তারপর সন্ধি, আত্মনেপদ, পরস্ময় পদ, শব্দরূপ, ধাতুরূপ, সেই সমস্ত বিষয়গুলি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকম কিছু প্রশ্ন রাখা হয়েছে এই স্লাইডে এবং সেগুলির উত্তর নিয়ে এই ক্লাসে আলোচনা করা হবে। ঠিক আছে, এক মিনিট একটু হোল্ড করছি আমি। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা শুরু করছি। ঠিক আছে, বেশ। প্রথমে কয়েকটি তিনটি প্রশ্ন আমাদের কারক থেকে আছে। ঠিক আছে, প্রথম কয়েকটি প্রশ্ন আমাদের কারক প্রকরণ থেকে আছে। সেখানে প্রথম প্রশ্ন এরকম হতে পারে, শিবাহ কৈলাসম অধিবসতি। শিবাহ কৈলাসম অধিবসতি বাক্যে রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি সূত্রটি প্রযোজ্য। কোন সূত্র দ্বারা এই রেখাঙ্কিত যে পদ আছে, রেখাঙ্কিত বলতে কৈলাসম, শিবাহ কৈলাসম অধিবসতি, এখানে রেখাঙ্কিত পদ কৈলাসম। ঠিক আছে, এই কৈলাসম এটার কোন কারক হয়েছে এবং সেই কারকটা কোন সূত্রের দ্বারা হয়েছে। মানে এখানে কোন কারকটি তো জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু ওই কারকটি, যে কারকটি হয়ে গিয়ে থাকে সেই কারকটি কোন সূত্রের দ্বারা হয়েছে। ঠিক আছে, কারক বিভক্তির জন্য কোন বিশেষ সূত্রটি এখানে প্রযোজ্য, সেটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এবার এখানে চারটি অপশন আছে, ক, খ, গ, ঘ, এবিসিডি বলতে পারেন আপনারা। অনেকে উত্তর দিচ্ছেন চ্যাটেতে। তো প্রথম অপশন আছে অধিশিং স্থাসাম কর্ম, দ্বিতীয় অভিনিবিশশ্চ, তৃতীয় উপান মধ্যাং বসহ, চতুর্থ অকথিতাঞ্চ। এই চারটি আছে আমাদের অপশনস। বেশ, এবার তাহলে কোন অপশনটি সঠিক অপশন হবে? প্রথমটা কি আছে, অধিশিং স্থাসাম কর্ম। এবার আমাদের দেখতে হবে শিবাহ কৈলাসম অধিবসতি, এখানে তো কৈলাসমটা কর্মকারক, এই বিষয়ে তো আর সংশয় নেই। যদি কৈলাসম আছে, দ্বিতীয় বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি মানেই তো কর্মকারক, তাহলে কর্মকারক এখানে হয়েছে কিন্তু কোন সূত্রের দ্বারা। ঠিক আছে, তখন আমরা পরের যে ধাতুটা সেটা দেখার চেষ্টা করব। অধিবসতি, এখানে অধি উপসর্গ পূর্বক পস ধাতু আছে। ঠিক আছে, অধি উপসর্গ পূর্বক বস ধাতু আছে এখানে। এবার সেই অধি উপসর্গ পূর্বক বস ধাতুর বিষয়ে কোন সূত্রটি মানে প্রদত্ত অপশনগুলির মধ্যে কোন সূত্রটি ওই অধিপূর্বক বস ধাতুর বিষয়ে বলছে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথম সূত্রটি অধিশিং স্থাসাম কর্ম, এখানে যদি আপনারা এই সূত্রটি নিয়ে আলোচনা হয়ে থাকে আপনাদের কারক প্রকরণে বা হবে পরবর্তীকালে, এখানে বুঝতে পারবেন এখানে শিং, স্থা, সা এই ধাতুগুলোর কথা বলা হচ্ছে। শিং ধাতু, স্থা ধাতু আর অস ধাতু। ঠিক আছে, অধিশিং স্থাসাম কর্ম, মানে অধিপূর্বক শিং ধাতুর কথা বলা হয়েছে, অধিপূর্বক স্থা ধাতুর কথা বলা হয়েছে, অধিপূর্বক আস ধাতুর কথা বলা হয়েছে। কিন্তু আমাদের উদাহরণে মানে আমাদের প্রশ্নপত্রে কিন্তু এই তিনটি ধাতুর মধ্যে কোনোটিই নেই। ফলে ক বা এই অপশনটি কিন্তু হবে না। ঠিক আছে, যারা বলছিলেন তারা কিন্তু ভুল। বোঝা যাচ্ছে কেন? কারণ এতে বলা আছে অধিশিং স্থাসাম কর্ম, শিং, স্থা আর আস ধাতু বিষয়ে এই সূত্রটি। দ্বিতীয় সূত্র আসছে কিন্তু অভিনিবিশাশ্চ, অভিনিবিশাশ্চ এই সূত্রটি আবার এই বিষ ধাতু বিষয়ে, বিশাশ্চ আছে, তাহলে অভিপূর্বক নিপূর্বক বিষ ধাতু বিষয়। কিন্তু আমাদের আছে বস ধাতু, তাহলে খ অপশনটা বা বি অপশনটাও কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে
পরের সূত্র আছে, পরের অপশন আছে ওপান বধ্যাং বসাহ। এখানে কিন্তু বসাহ আছে, মানে বস ধাতুর বিষয়ে এই সূত্রটি বলছে। উপান বধ্যাং মানে উপ, অনু, অধি, আং, এই চারটি উপসর্গ পূর্বক বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হয়। ঠিক আছে, এখানে কিন্তু ওইটা আমরা পাচ্ছি অধিপূর্বক বস ধাতু, ফলে এই অপশন গ বা অপশন সি এখানে হবে। ঠিক আছে, উপান বধ্যাং বসাহ, এটা সেকেন্ড স্লাইডে এই উত্তরটি দেওয়া আছে। ঠিক আছে, উপান বধ্যাং বসাহ এটা হচ্ছে সঠিক উত্তর। যারা সি বলেছেন তারা সঠিক উত্তর বলেছেন। ঠিক আছে, এবার আমরা আছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দণ্ডে না ঘটাহ। এখানে রেখাঙ্কিত, রেখাঙ্কিত মধ্যে দণ্ডে না রেখাঙ্কিত পদ। এখানে পদে কোন অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে? দণ্ডে না ঘটাহ, এই উদাহরণে এখানে দণ্ডে না এটা তৃতীয়া বিভক্তি আছে, তাহলে দণ্ডে নতে কোন অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে? চারটি অপশন আছে, করণ, ফল, অপবর্গ এবং হেতু। করণ, ফল, অপবর্গ এবং হেতু। ঠিক আছে, এবার মোটামুটি একটা আমরা ধারণা করতে পারছি যে দণ্ডে না ঘটাহ কথার মানে কি। দণ্ডে না ঘট বাক্যটির বঙ্গানুবাদ কি হবে, যে দণ্ডের দ্বারা ঘট, তাই তো, দণ্ডের দ্বারা ঘট তৈরি করা হচ্ছে, এরকম একটা তাৎপর্য অর্থ আছে এই বাক্যটি। ঠিক আছে, এরকম একটা তাৎপর্য অর্থ আছে এই বাক্যটি। এখানে প্রথম অপশন আছে আমাদের করণ। দণ্ডটা কি করণ? ঠিক আছে, তখন বলা হবে না, দণ্ড কিন্তু এখানে করণ নয়। ঠিক আছে, দণ্ড এখানে করণ নয়। তাহলে কি ফল? না, দণ্ড তো ফল হতে পারে না কখনোই। অপবর্গ, অপবর্গ নয়, অপবর্গ মানে অন্য ব্যাপার আছে, ফলপ্রাপ্তি। হেতু, তাহলে অপশন 4 হেতু, এটা হচ্ছে এখানে উত্তর হবে। দণ্ড হচ্ছে ঘটের হেতু। ঠিক আছে, এখানে প্রশ্ন হতে পারে সেটা করণ কেন নয়? দণ্ডের দ্বারা ঘট তৈরি করা হচ্ছে, যেমন আমি যদি বলি কুঠারের দ্বারা গাছ কাটা হচ্ছে, বা আমি হাতের দ্বারা খাচ্ছি, এখানেও তো অহম হস্তে না খাদামি, এই বাক্যে হস্তে না তো এই বাক্যে অহম হস্তে না খাদামি, এই বাক্যে হস্তে না হচ্ছে তৃতীয়া বিভক্তি আছে, ফলে হস্তে নাটা করণ। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড। আচ্ছা বেশ, তাহলে দণ্ডে না, দণ্ডে নটা হচ্ছে করণ হবে না। ঠিক আছে, আমাদের আমি আমি যেটা বলছিলাম কি, যে অহম হস্তে না খাদামি, আমি হাতের দ্বারা খাচ্ছি, এখানে হস্তে নাটা কিন্তু করণ, তাহলে এখানেও দণ্ডের দ্বারা ঘট তৈরি হচ্ছে, এটা কেন করণ নয়? ঠিক আছে, তখন বলা হবে করণ আর হেতু শব্দের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, এই পার্থক্য অনেকটা একই, মানে ওই যার দ্বারা কিছু করা হয় সেটাই করণ, এবং সেই রকমই একটা ব্যাপার হেতুর ক্ষেত্রেও। কিন্তু যেখানে যে জিনিসটা উৎপন্ন করা হচ্ছে বা সৃষ্টি করা হচ্ছে, সেই জিনিসটা যদি দ্রব্য হয়, তাহলে সেটা তার যে কারণ সেটা কোনোদিন করণ হতে পারে না, সেটা হেতু হয়। ঠিক আছে, মানে মানে হচ্ছে, সাপোজ আমি দুটি বাক্য বলছি, যে দুটি বাক্য যদি আমি বলি যে রামঃ হস্তেন খাদতি, এটা একটা বাক্য। আর আরেকটা বাক্য হচ্ছে কুলালহ দন্তেন ঘটম করোতি। দুটি বাক্য এখানে দেওয়া আছে, রামঃ হস্তেন খাদতি, কুলালহ দন্ডেন ঘটম করোতি। প্রথম বাক্যে হাতের দ্বারা কি করা হচ্ছে? হাতের দ্বারা করা কি হচ্ছে? খাওয়া হচ্ছে, তাই তো, হাতের দ্বারা খাওয়া হচ্ছে, তাহলে উৎপন্ন কি হচ্ছে? খাওয়া ক্রিয়া, উৎপন্ন হচ্ছে খাওয়া ক্রিয়াটা। ঠিক আছে, তাই জন্য সেই ক্রিয়াটাকে উৎপন্ন করতে যার সাহায্য নেওয়া হচ্ছে সেটা করণ, মানে ক্রিয়া উৎপন্ন করার জন্য
যার সাহায্য নেওয়া হয় তাকে করণ বলা হয়। দ্বিতীয় দ্বিতীয় কি আছে, কুলালাহা। কুলালাহা মানে কুম্ভকার, যে ওই মাটির কাজ করে আর কি, কুলাল। কুলালাহা দণ্ডে না ঘটম করতি, দণ্ডের সাহায্যে ওই লাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘট তৈরি করছে। এখানে উৎপন্ন হচ্ছে কে? উৎপন্ন হচ্ছে ঘট, মানে ওটা একটা দ্রব্য, ওটা কোনো ক্রিয়া নয়। ফলে সেই দ্রব্য উৎপন্ন করার জন্য যার সাহায্য নেওয়া হচ্ছে দণ্ড, সেটা হেতু। ঠিক আছে, ফলে যেখানে দ্রব্য উৎপন্ন হবে, সেই দ্রব্য উৎপন্ন করার জন্য যার সাহায্য নেওয়া হচ্ছে তাকে বলা হবে হেতু। আর যেখানে ক্রিয়া উৎপন্ন হবে, সেই ক্রিয়া উৎপন্নের জন্য যার সাহায্য নেওয়া সেটা হচ্ছে করণ। প্রথম বাক্যে করণ, কারণ এখানে খাওয়া ক্রিয়াটা হচ্ছে হাতের দ্বারা, আর দ্বিতীয় বাক্যে ঘট হচ্ছে দণ্ডের দ্বারা। ঠিক আছে, ফলে এখানে দণ্ডে না ঘটাহা, ফলে এখানে ঘট উৎপন্ন হচ্ছে, ঘটটা দ্রব্য, ফলে দ্রব্য উৎপন্ন করার জন্য যার সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে হেতু। ফলে এটা হেতু অর্থে এখানে তৃতীয় বিভক্তি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা অপশন হবে অপশন 4 বা ঘ, ডি। ঠিক আছে, অপশন ডি। বেশ, তারপর আমরা আসছি 3-এ। ষষ্ঠী শব্দের যোগে কোন বিভক্তি হয়? ঠিক আছে, কি উত্তর হবে এটা? তৃতীয়া, চতুর্থী, দ্বিতীয়া না পঞ্চম? তৃতীয়া, চতুর্থী, দ্বিতীয়া না পঞ্চম? হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছে এবং সকলেই সঠিক উত্তরই দিয়েছেন। চতুর্থী বিভক্তি হবে। ঠিক আছে, নম, স্বস্তি, স্বাহা, সধা, অলম এই শব্দগুলির যোগে চতুর্থী বিভক্তি হয়। ঠিক আছে, নমঃ, স্বস্তি, স্বাহা, সধা, অলম এই সমস্ত শব্দগুলির যোগে কিন্তু চতুর্থী বিভক্তি হয়। ফলে অপশন বি বা খ, অপশন খ। ঠিক আছে, বেশ। তারপরে জটাভিহি তাপসঃ, এখানে তৃতীয়া বিধায়ক সূত্রটি কি? জটাভিহি তাপসঃ, এখানে তৃতীয়া বিধায়ক সূত্র কি? আচ্ছা, তো আমরা এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের দ্বারাই কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। येनांग विकारः, অপবর্গে তৃতীয়া, ইত্থম ভূত লক্ষণে হেতু। এই 4টি দ্বারাই কিন্তু তৃতীয় বিভক্তি হয়। এবার আমাদের নির্ণয় করতে হবে যে তৃতীয় বিভক্তি ওই জটাভিহি তাপস হয় এই উদাহরণে কোন সূত্রের দ্বারা তৃতীয় বিভক্তি হচ্ছে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে येनांग विकारः। ঠিক আছে, येनांग विकारः দ্বারা কিন্তু যেখানে অঙ্গের বিকার ঘটে সেই সমস্ত জায়গাতে, মানে কোনো একটি অঙ্গ, বিকৃত অঙ্গ, খোঁড়া, ঠিক আছে, বা কেউ হাত নেই, কারোর পা নেই, কেউ চোখে দেখতে পায় না, সেই রকম বিষয় আইলে ওখানে কিন্তু যে জন্য, মানে যে অঙ্গটির জন্য আর কি তাকে হ্যান্ডিক্যাপ বলা হচ্ছে, সেই অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, পাদেনা খঞ্জাহা, অক্সনাকানাহ এরকম বলা হয়। তো ফলে এখানে অঙ্গ বিকারের একটা যেখানে বিষয় আছে, একটা হ্যান্ডিক্যাপ ব্যাপার আছে, সেখানে কিন্তু ওই येनांग विकारः সূত্র কাজে লাগবে। ফলে এখানে ওইরকম ব্যাপার নেই। ঠিক আছে, অপবর্গের তৃতীয়া, অপবর্গের তৃতীয়া মানে যেখানে কোন একটি কাজ করা হয় এবং তার ফল প্রাপ্তি হয়, সেখানে অর্থে অপবর্গের তৃতীয়া হবে। এখানে কিন্তু জটাভিহি তাপস, এখানে ওই ব্যাপারটাও নেই। তৃতীয় আছে ইত্থম ভূত লক্ষণ। এই সূত্রে বলা আছে ইত্থম ভূত লক্ষণ, মানে কোনো কিছু বৈশিষ্ট্যের দ্বারা যদি কোনো জাতি বিশেষকে চেনা যায়, চিহ্নিত করা হয়, তাহলে ওই বৈশিষ্ট্যবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। যেমন আমাদের মানে প্রশ্ন দিয়ে জটাভিহি তাপসঃ, মানে ওই যে ব্যক্তি সে তপস্বী, তাপস মানে এখানে তপস্বী, সে তপস্যা করে। তো সে যে তপস্বী ব্যক্তি, সে কোনো তাপস, সে কোনো সাধক, এই জিনিসটা আমরা বুঝতে পারি তার একটা বড় জটা আছে। সাধারণ মানুষেরা তো আর জটা রাখে না। আমি তুমি যারা সাধারণ মানুষ, তারা তো আর জটা রাখে না। জটা কারা রাখে? যারা ধ্যান ধারণা করছে কোনো বন জঙ্গলে থেকে, পাহাড় পর্বত থেকে যারা সাধনা করছে, তারাই জটা রাখে। তো তার জটা থেকে বোঝা যাচ্ছে যে সে একটা তপস্বী। ফলে তার ওই বৈশিষ্ট্য, তার জটাটা কিন্তু আমাদের চিনিয়ে দিল যে সে একটা তপস্বী, এটা একটা উপলক্ষণ। ঠিক আছে, ফলে এই রকম অর্থেতে এই ইত্থম ভূত লক্ষণের সূত্রের দ্বারা তৃতীয়া বিভক্তি হয়। তাই জন্য এটা অপশন হবে ইত্থম ভূত লক্ষণে। অপশন 4 তো হবেই না, হেতু।
হেতবের উদাহরণ তো আমরা দেখলাম, দণ্ডে না ঘটা, যেখানে একটা ওই কার্যকারণ ভাব থাকবে সেখানে হেতু সূত্রের দ্বারা হবে। ফলে জটাভি তাপসাহা, এটা হবে অপশন সি। অনেকেই ঠিক বলেছেন, ঠিক আছে, অপশন সি। অনেকেই মানে প্রায় সবাই ঠিক বলেছেন, অপশন সি ইত্থম ভূত লক্ষণে, অপশন সি। বেশ, এই আমরা 4টে প্রশ্ন আলোচনা করলাম কারক প্রকরণ থেকে, ঠিক আছে। এবার চলে যাবো শব্দরূপে। তাহলে কারক প্রকরণে মোটামুটি কিন্তু ওই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, যেখানে সূত্র ধরে প্রশ্ন আসতে পারে, যেখানে অর্থ আসতে পারে যে কোন অর্থে এই বিভক্তিটা হয়েছে। সেটা আমি একটা উদাহরণ দেখালাম যে তৃতীয়া বিভক্তি, সেটা চতুর্থী বিভক্তির ক্ষেত্রে হতে পারে, তৃতীয়া বিভক্তির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এইরকম ওই যে ফার্স্ট যেটা আমাদের ছিল প্রশ্ন যে শিবাহ কৈলাসম অধিবসতি, সেখানে কোন সূত্রের দ্বারা ওখানে কারক বিভক্তি হয়েছে, সেই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এই গেল কারক প্রকরণ থেকে মোটামুটি সম্ভাব্য এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপরে আমরা চলে যাচ্ছি শব্দরূপের ক্ষেত্রে। শব্দরূপ থেকে কি কি রকম প্রশ্ন আসতে পারে? শব্দরূপ থেকে তো ডাইরেক্ট প্রশ্ন আসে, সেই রকমই আসবে, ঠিক আছে, যে এই শব্দের এই বিভক্তির এই বচনের রূপ কি। ফলে আপনাদের সিলেবাসে কিন্তু এই অত, অন, অস ভাগান্ত শব্দগুলো দেয়া আছে, যার শেষে অত আছে, বা যার শেষে অস আছে, যার শেষে অন আছে, সেই শব্দরূপগুলি দেয়া আছে, এবং সর্বনাম শব্দ দেয়া আছে, এবং সংখ্যাবাচক শব্দ 8 পর্যন্ত। তো সেইগুলি থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসবে যে এই শব্দের এই বিভক্তির এই বচনের রূপ কি। 4টে অপশন থাকবে, সঠিক অপশন সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন যেমন এখানে একটা দেয়া আছে, জগৎ শব্দের দ্বিতীয়ার বহু দ্বিবচনের রূপ কি? দ্বিতীয়ার দ্বিবচন, ঠিক আছে। তাহলে জগৎ শব্দটা মুখস্থ থাকলে তবেই কিন্তু উত্তর করা যাবে, আন্দাজে উত্তর করা প্রসারণ ভাবে যাবে না, ঠিক আছে। জগৎ শব্দ হচ্ছে নপুংসক লিঙ্গি, মানে ক্লিবলিঙ্গি, ঠিক আছে। জগৎ শব্দ ক্লিবলিঙ্গি শব্দ, তার রূপ কিরকম হয়? জগৎ, জগতী, জগন্তী, ঠিক আছে। জগৎ এটা হচ্ছে প্রথমার এক বচন, জগতী এটা হচ্ছে প্রথমার দ্বিবচন, জগন্তী এটা হচ্ছে প্রথমার বহু বচন। তাহলে প্রথমাটা যেমন গেল, দ্বিতীয়টাও সেম, জগৎ, জগতী, জগন্তী। ফলে প্রথমাও হচ্ছে জগৎ, জগতী, জগন্তী, দ্বিতীয়াও হচ্ছে জগৎ, জগতী, জগন্তী, ঠিক আছে। ফলে দ্বিতীয়ার দ্বিবচন হলো জগতী, ঠিক আছে, তয় দীর্ঘই। তাহলে অপশন বি। জগতৌ হবে না, অনেকে জগতৌ করে দেবে, যেমন রামৌ, বালকৌ, যেমন জগতৌ, এরকম কিন্তু হবে না। জগৎ শব্দটা তার নিজস্ব শব্দের মতো, সে নিজের মতো চলে, ঠিক আছে। জগৎ, জগতী, জগন্তী। তাহলে অপশন বি, জগৎ শব্দের দ্বিতীয় দ্বিবচন, অপশন বি। তারপর বিদুষহ, এই রূপটি কোন শব্দের? বিদুষহ এই রূপটি কোন শব্দের? নিম্নলিখিত 4টি শব্দের মধ্যে কোন শব্দের এই রূপটি? বিদ্বৎ শব্দ, নাকি বিদ্বান শব্দের, নাকি বিদুষ শব্দের, নাকি বিদ্বাস শব্দের? ঠিক আছে। তাহলে প্রশ্ন আসছে যে আমাদের রূপটি কোন শব্দের, তাই তো? হ্যাঁ, বিদুষহ রূপটা কোন শব্দের? এবার বিদুষহ রূপটা আমরা অনেকেই জানি যে ওই বিদ্বান, বিদ্বাংসৌ, বিদ্বাংসা, বিদ্বাংসম, বিদ্বাংসৌ, বিদুষহ, দ্বিতীয়ার বহুবচনের রূপ। কিন্তু তার প্রাতিপদিকটা কি, মেন প্রাতিপদিকটা কি, সেই বিষয়ে কিন্তু অনেক সংশয় থাকে, ঠিক আছে। যে বিদ্বৎ শব্দ না বিদ্বান শব্দ না কি শব্দ, সে বিষয়ে সংশয় থাকে। সেখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, বিদ্বৎ শব্দ। এটা কিন্তু বিদ্বৎ শব্দ নয়, বা বিদ্বান শব্দ নয়। অনেকে অপশন বি বা অপশন এ অনেকে বলছিলেন,
ঠিক আছে, বা অপশন সি অনেকে বলছিলেন। এখানে কিন্তু অপশন ডি বা ঘ এটা কিন্তু উত্তর হবে। বিধ্বস শব্দ, অস ভাগান্ত, এটা মানে শেষে বস আছে, বস, ঠিক আছে, সকারান্ত। বিধ্বস শব্দ তার রূপ হয় বিদ্বান, বিদ্বাংস, বিদ্বাংসহ, বিদ্বাংস, বিদ্বাংস, বিদুষাহ, এরকম রূপ হয়। তাহলে বিদুষাহ এটা হচ্ছে ওই বিধ্বস শব্দের মানে মেন প্রাতিপদিকটা, মূল শব্দ হচ্ছে বিধ্বস। সেই বিধ্বস শব্দের প্রথম সরি দ্বিতীয়ার বহুবচন হচ্ছে আমাদের এই শব্দ বিদুষাহ রূপটা, ঠিক আছে। বিধ্বস শব্দের প্রথম দ্বিতীয়ার বহুবচন হয়ে গেল। অপশন ডি। বেশ, তারপর অদস শব্দের পুংলিঙ্গের প্রথমার বহুবচনের রূপটি লেখো। অদস শব্দ আমরা জানি সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ মানে তার তিনটি লিঙ্গেই প্রয়োগ হবে, ঠিক আছে। পুংলিঙ্গ, জীবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, তিনটে লিঙ্গেতেই তার প্রয়োগ হয় অদস শব্দের, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে শুধুমাত্র পুংলিঙ্গের রূপটি কি হবে, পুংলিঙ্গের প্রথমার বহুবচনের কোন রূপটি হবে, ঠিক আছে। তাহলে অদস শব্দের পুংলিঙ্গের রূপ কিরকম হয়? আসৌ, আমু, আমি, ঠিক আছে, আসৌ, আমু, আমি। তাহলে অপশন ডি, অপশন সি আমি, ঠিক আছে, আসৌ, আমু, অমি। তাহলে অপশন সি অমি এটা হচ্ছে অদস শব্দের পুংলিঙ্গের প্রথম আর বহুবচনের রূপ অমি, অপশন সি। হ্রস্বই গালান্ত কিন্তু নয়, অপশন বি কিন্তু নয়, অমি এরকম নয়, অমি দীর্ঘই গালান্ত, ঠিক আছে, অপশন সি। এখানে অপশন ছিল অমু, এটা কিন্তু প্রথম আর দ্বিবচনের রূপ, এটা বহুবচনের রূপ নয় অমুটা, ঠিক আছে। খ বা অপশন বি হচ্ছে অমি, এটা কিন্তু হ্রস্বই গালান্ত, ফলে এটা হবে না। অপশন সি বা অপশন গ অমি, এটাই উত্তর হবে। খটা তো অদস হয়, এরকম রূপ হয় না। তাহলে অপশন সি হচ্ছে এর উত্তর, অপশন সি, ঠিক আছে। বেশ, হ্যাঁ, তারপর নিম্নলিখিত রূপগুলির মধ্যে কোনটি চতুর শব্দের রূপ নয়? চারটি রূপ দেওয়া আছে, চতুর শব্দের রূপ কোনটি নয়? এবার চতুর শব্দ সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। সংখ্যাবাচক শব্দ চতুর শব্দ তার তিনটে লিঙ্গেতেই প্রয়োগ হয় এবং সবসময় বহুবচনেই প্রয়োগ হয়। আমরা জানি চতুর শব্দের সর্বদা বহুবচনে প্রয়োগ হয় এবং তিনটে লিঙ্গেতেই প্রয়োগ হয়। তাহলে সব মিলিয়ে কোন রূপটি কোন লিঙ্গেতে কোন বিভক্তিতেই নেই? এই চারটের মধ্যে এমন কোন রূপটা যেটা চতুর শব্দের কোন লিঙ্গেরই রূপ নয়, ঠিক আছে। সেরকম কোন রূপটা, প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে প্রথমে। যে চতুর শব্দের রূপ নয় মানে চতুর শব্দের তিনটি লিঙ্গের রূপ হয়, তাহলে তিনটি লিঙ্গের মধ্যে কোন লিঙ্গেতেই এই রূপটা নেই। সেই রকম কোন রূপটা সেটা আমাদের বাঁচতে হবে। তো অপশন আছে চতুরাহা প্রথম অপশন, চতস্ত্রীহি দ্বিতীয় অপশন, থার্ড অপশন চত্বারাহা, ফোর্থ অপশন চত্বারি। চতুরাহা, চতুরাহা রূপ কি চতুর শব্দের হয়? হলেও কোন লিঙ্গে হয়? চতুরাহা এই রূপটা চতুর শব্দের হয় কি? আর যদি হয় সেটা কোন লিঙ্গে হয়? হ্যাঁ, পুংলিঙ্গে হয়, তৃতীয়াতে, ঠিক আছে, পুংলিঙ্গে দ্বিতীয়াতে হয়। চত্বারাহা, চতুরাহা, ঠিক আছে। দ্বিবচন না, এটা সর্বদা বহু বচনেই প্রয়োগ হয়, কিন্তু তৃতীয়া বলতে হবে। প্রথম মানে চতুর শব্দ সর্বদা বহু বচনে প্রয়োগ হয়, ফলে এর আর এক বচন দ্বিবচন বলে কিছু নয়, ঠিক আছে। তাহলে এর চতুর শব্দের পুংলিঙ্গের দ্বিতীয়া মানে দ্বিতীয় বহু বচন আর কি, চতুরা। খ চতস্ত্রীহি, চতস্ত্রীহি রূপ হয় কি?
হ্যাঁ, চতস্র রূপ কিন্তু কোথাও হয় না, চতস্রী রূপ হয় না, চতস্রহ রূপটা হয়। স্ত্রীলিঙ্গেতে চতস্রহ হয়, চতস্রী হয় না, মানে রফলা হয়, রিকার হয় না। ঠিক আছে, তাহলে অপশন খ, এই চতস্রী এই রূপটা কিন্তু চতুর শব্দের কোন লিঙ্গেতে নেই। থার্ড অপশন যেটা ছিল চত্বরাহা, সেটাও কিন্তু পুংলিঙ্গে হয় প্রথমাতে, চত্বরাহা। আর ফোর্থ অপশন চত্বারি, এটা নপুংসক লিঙ্গ বা ক্লিবলিঙ্গে হয়, চত্বারি। তাহলে চতস্রী এই রূপটা কিন্তু কোথাও হয় না, তাই জন্য অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি বা খ। এই হয়ে গেল শব্দরূপ। শব্দরূপ থেকে ওই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে, একটু ঘুরিয়েও আসতে পারে, যেমন আগেরটা দিলাম যে চতুর শব্দের রূপ কোনটি নয়, এরকম রূপ আসতে পারে। এরকম অদস শব্দ থেকে আসতে পারে, সর্বনাম শব্দ থেকে, বা ওই অতভাগান্ত, অসভাগান্ত, অনভাগান্ত যে শব্দগুলি আছে সেইগুলি থেকে আসতে পারে। ঠিক আছে, বেশ। 9 নম্বর প্রশ্ন, এবার শুরু হচ্ছে ধাতুরূপ থেকে প্রশ্ন। ধাতুরূপেও সে একই মতো ডাইরেক্ট প্রশ্ন আসবে যে এই ধাতুর এই লকারের এই পুরুষের এই বচনের রূপ কি। ঠিক আছে, ধাতু উল্লেখ করে দেওয়া হবে, লং লকার বা প্লট লকার, যে যে লকার গুলো দেওয়া আছে, বিধিলিং লকার, লিপ লকার, এই লকারের এই পুরুষের এই বচনের রূপটি কি হয়। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের আমাদের এখানে যে প্রশ্নটি আছে কি, এর ধাতুর লং লকারের উত্তম পুরুষের এক বচনের রূপটি লেখো। এর ধাতুর লং লকারের উত্তম পুরুষের এক বচনের রূপ। ঠিক আছে, উত্তম পুরুষের এক বচনের কি রূপ হবে। ফলে এর ধাতু হচ্ছে ভাদিগণীয় ধাতু, আমরা জানি এর ধাতু ভাদিগণীয় ধাতু এবং আত্মনেপদী ধাতু, এটা এর ধাতু। তার লং লকারের রূপ, ঠিক আছে, সেই লং লকারের মধ্যে 3টি পুরুষ হয়, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষের এক বচন কোনটি হবে সেটা হচ্ছে প্রশ্ন। তো আমাদের অপশন আছে এধে, প্রথম অপশন, দ্বিতীয় অপশন এধাই, তৃতীয় অপশন ঐধে, চতুর্থ অপশন ঐধাই। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে এই লং লকার, এই লং লকারের বৈশিষ্ট্য হচ্ছে লুং, লং আর রিং, এই 3টি লকারের বৈশিষ্ট্য। লুং লকার, লং লকার এবং রিং লকার, এই 3টি লকারের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সেই রূপের প্রথমে একটা অ আসে, যেমন আমরা অভবত, অগচ্ছদ এই ধরনের বলি, তো তাহলে একটা অ আসে। ঠিক আছে, আমরা যদি অন্য ধাতু দেখি, অলিখত, অখাদত, অভবত, এই ধরনের রূপগুলো হয়, অগচ্ছদ, ঠিক আছে, অবদত, একটা অ আসে। তাহলে লং লকারে সব ক্ষেত্রেই কিন্তু প্রথমে একটা অ আসে, রূপের প্রথমে একটা অ আসে। ঠিক আছে, এবার এর ধাতুর ক্ষেত্রে যদি অ আসে, যদি এখানে অ আসে না আ আসে, ঠিক আছে, মানে ধাতু যদি অজাদি হয়, মানে প্রথম বর্ণটা যদি স্বরবর্ণ থাকে, তাহলে ওই অ এর জায়গায় আ আসে। যাই হোক, তাহলে এখানে আ যদি আসে, লং লকার যেহেতু, ফলে একটা আ আসবে। তাহলে আ আসলে কি হবে, ধাতুটা তো এদ, তার আগে যদি আ আসে, তাহলে আ আর এ যুক্ত হয়ে কি হবে, আ আর এ যুক্ত হয়ে কি হবে, সন্ধি করলে, আ যুক্ত এ সন্ধি করলে কি হবে, আমরা আগের দিন সন্ধি পড়েছি, কিন্তু আমি পড়িয়েছি, ওই হবে, তাই তো, বৃদ্ধি সন্ধি হয় ওই হবে। ঠিক আছে, ফলে লং লকার যেহেতু, তাহলে প্রথমে একটা আ আসে, আর আমাদের ধাতু এর ধাতু, ফলে লং লকারের রূপ অবশ্যই ওই দিয়েই শুরু হবে। বোঝা গেল, ফলে লং লকারের এর ধাতুর লং লকারের রূপ ওই দিয়েই শুরু হবে। ঠিক আছে, ফলে ওই দিয়ে অপশন দুটো আছে, গ এবং ঘ। ফলে এইভাবে কিন্তু ক এবং খ, মানে অপশন এ অপশন বি বাদ চলে যাচ্ছে, যেগুলো ওই দিয়ে শুরু হচ্ছে না, তাহলে ওই অপশন গুলো বাদ পড়ে গেল। অপশন এ, অপশন বি, মানে ক খ পড়ে থাকলো, গ ঘ, এগুলোর মধ্যে কোনটা হবে, তখন বলা হচ্ছে যে লং লকারে বৃদ্ধি হয় না,
সিম্পল একার চলে আসে, তাহলে গ রূপটাই হবে ঐধে, এই রূপটাই হবে। ঠিক আছে, গ অপশন সি ঐধে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অনেক সময় বুঝতে হবে শর্টকাট গুলো, যে লং লকার মানে আগে একটা ওই মানে এখানে ইকার আছে বলে ওই হলো, অন্য ধাতু হলে একটা অ আসতো আগে। ঠিক আছে, এই ধরনের কিন্তু কিছু ব্যাপার আছে। তাহলে এর ধাতুর লং লকারের উত্তম পুরুষের এক বচনের রূপটি হচ্ছে ঐধে, অপশন সি বা অপশন গ। বেশ, অপশন সি এটা লেখা আছে এখানে। তারপর 10 নম্বর প্রশ্ন, সিং ধাতু লটলকা ঝি কিরূপ হবে? এইরকম কিন্তু শেপেতেও প্রশ্ন আসতে পারে। মানে এক লেখা থাকতে পারে যে সিং ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ কিরকম লেখা থাকতে পারে, আবার সিং ধাতু যুক্ত লট যুক্ত ঝি। ঠিক আছে, কি হবে? এবার ঝি মানে প্রথম পুরুষের বহুবচন, তাই তো? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে টিপ তস ঝি, সিপ ফাস থ, মিপ পস মস। তাহলে টিপ তস ঝি মানে প্রথম পুরুষের বহুবচনের রূপটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, প্রথম পুরুষের বহুবচনের রূপটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে। ঝি মানে প্রথম পুরুষের বহুবচনের প্রত্যয় এটা। তাহলে সিং ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ কি হবে? খুব সহজ প্রশ্ন আছে, কিন্তু ওই শেপটা বোঝানোর জন্য কি হয়, সেতে সয়াতে সে রতে, তাই তো? এটা সে রতে, মানে অপশন ডি বা ঘ সে রতে, এটা হচ্ছে সঠিক উত্তর। সে রতে সয়ন্তে এরকম কিন্তু হয় না, সেরন্তে এটাও হয় না, সয়ন্তী এটাও হয় না, কারণ আত্মনেপদী ধাতু তার একটা নিজস্ব রূপ আছে, সেতে সয়াতে সে রতে, এরকম রূপই হয় কিন্তু এখানে। বেশ, তারপরের প্রশ্ন আছে, আত্মনেপদী ভিদ ধাতুর বিধিলিঙ্গ লকারের প্রথম পুরুষের রূপটি লেখো। ঠিক আছে, ভিদ ধাতু দুই প্রকারের। ঠিক আছে, দুই প্রকারের ভিদ ধাতু, অদাদিবনীয় ধাতু। ঠিক আছে, তো এখানে আত্মনেপদী রূপটা লিখতে বলা হয়েছে। ভিদ ধাতু উভয় পদী, মানে পরস্ময় পদী আবার আত্মনেপদী, উভয় পদের রূপই হয় এখানে, পরস্ময় পদী আবার আত্মনেপদী। ঠিক আছে, তো এবার এই ভিদ ধাতুর আত্মনেপদী বিধিলিঙ্গ লকারের রূপটি এখানে লিখতে বলা হয়েছে। বিধিলিঙ্গ লকারের প্রথম পুরুষের রূপ। এবার আত্মনেপদীর রূপ মানে এটা মাথায় রাখতে হবে, শেষে খণ্ডত্ব থাকবে না, মানে তয় হলন্ত থাকলে সেটা পরস্ময় পদের রূপ হয়ে যায়। ঠিক আছে, কারণ আত্মনেপদী প্রত্যয়টা কি হয়, আমরা যদি প্রত্যয় দেখি, টোটাল প্রত্যয় টিপতসি সিপথস্থ মিবস মস, এটি নটি পরস্মৈপদী প্রত্যয়। আর আত্মনেপদ সংখ্যক প্রত্যয় হলে কি হয়, ত আতাম ছ, হাস আথাম ধ্বম, কীট বহি মহিম, এরকম হয়। তাহলে ত প্রত্যয় হয় ওখানে। তাহলে ত প্রত্যয় মানে শেষে ত থাকবে, খণ্ডত্ব বা তয় হলন্ত থাকবে না। ফলে অপশন বিটা তো বাদ চলে গেল, ভিন্দিয়াদেরা বাদ। তাহলে রূপটি কি হবে? রূপটি হবে ভিন্দিতা, অপশন এ। ঠিক আছে, অপশন ক, অপশন এ হচ্ছে আসল রূপ এখানে। ঠিক আছে, ভিন্দিতা, ভিন্দিতা এখানে হয় না, যেহেতু সব আসে না মাঝখানে। ঠিক আছে, রূপটি হয় ভিন্দিতা। ভিন্দিয়া এরকমও হয় না, ভিন্দিতাও হয় না, ভিন্দিয়াত তো হবেই না, যেহেতু শেষে খণ্ডত্ব আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক। প্রত্যয় হচ্ছে ওখানে ত প্রত্যয়, ত। আত্মনেপদ সংখ্যক নটি প্রত্যয়, ত আতাম ছ, হাস আথাম ভম, ইট বহি মহিম। প্রথম পুরুষের এক বচন। আচ্ছা, এখানে এক বচনটা লেখা নেই, এটা এক বচনই বলতে হবে। এখানে প্রথম পুরুষের রূপ এরকম প্রশ্ন থাকতে পারে, এখানের মধ্যে ওটি প্রথম পুরুষের রূপ। ঠিক আছে, হ্যাঁ, বেশ। তাহলে আত্মনেপদী ভিদ ধাতুর বিধিলিঙ্গ লকারে প্রথম পুরুষের রূপটি হচ্ছে ভিন্দিতা। ঠিক আছে, বেশ।
অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর এবার চলে আসছে সন্ধি। শব্দরূপ ধাতুরূপ আমরা মোটামুটি শেষ করলাম। এবার আসছে সন্ধি। সন্ধি থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে সন্ধি যুক্ত করুন। মানে দুটি পদ দেওয়া আছে, ঠিক আছে, দুটি পদের মধ্যে সন্ধি করলে কি আসবে এটি হচ্ছে এখানে প্রশ্ন। সন্ধি যুক্ত করলে কোন রূপটি হবে। প্রশ্ন আছে অর্জুনহা উবাচা। এটা বিসর্গ সন্ধি থেকে এই প্রশ্নটি। অর্জুনহা উবাচা, এখানে সন্ধি করলে কি হবে? অর্জুনো বাচা এটি, নাকি অপশন বি অর্জুনো বাচা এখানে একটা লুপ্ত আকার বা অবগ্রহ আসবে, নাকি অপশন সি অর্জুনা উবাচা, নাকি অপশন ডি অর্জুনহা উবাচা। কোনো সন্ধি এখানে হবে না, ঠিক আছে। তো কোন উত্তরটি হবে? অর্জুনো বাচা মানে গুণ সন্ধি হয়ে যাবে, নাকি অর্জুনো বাচা মানে আমরা দেখেছিলাম ওই পূর্বরূপ সন্ধির মতো অনেকটা সন্ধি হবে, নাকি অর্জুন উবাচা মানে জাস্ট বিসর্গটা লোপ হয়ে যাবে, নাকি অর্জুনহা উবাচা, ঠিক আছে, কোনটি হবে? এখন উত্তর আসবে এখানে। এটা বিসর্গ সন্ধির উদাহরণ এবং বিসর্গ সন্ধির একটা নিয়ম আছে, আমরা নেক্সট ক্লাসে সন্ধির ক্লাস যেদিন আছে সেদিনকে পড়বো। বিসর্গ সন্ধির নিয়ম আছে, অকারের পদ যদি বিসর্গ থাকে তারপরে অকার বাদে যে কোনো স্বরবর্ণ থাকলে বিসর্গের লোপ হয়ে যায়। অর্জুন এখানে অকারের পর বিসর্গ আছে, তাই তো। অর্জুন এটা একটা অকার, অকারের পর বিসর্গ আছে এবং তারপর অকার বাদে বাকি যে কোনো স্বরবর্ণ থাকলে, এখানে উকার আছে, অকার ভিন্ন স্বরবর্ণ, ঠিক আছে, মানে জাস্ট অর্জুনাহা এই বিসর্গটার লোপ হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। তাহলে অর্জুনা উবাচা অপশন বি, সরি অপশন সি বা গ হচ্ছে উত্তর। অর্জুনা উবাচা বিসর্গটা শুধু লোপ হয়ে যাবে। আমরা গীতা যারা দেখেছো খেয়াল করেছো সেখানে কিন্তু অনেক জায়গায় আছে অর্জুনা উবাচা, সঞ্জয় উবাচা, ঠিক আছে, এরকম অনেক জায়গায় কিন্তু আছে, ঠিক আছে। মানে অর্জুনা উবাচা এটাই হবে, বাকি উত্তরগুলো হবে না। তাহলে অপশন সি হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। বেশ, তারপরে প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ করুন, এটা হচ্ছে প্রশ্ন আছে, ঠিক আছে। আগেরটা ছিল সন্ধি যুক্ত করতে, দুটি পদ দেওয়া ছিল, সেই দুটি পদের মধ্যে সন্ধি করার পর কি উত্তর আসবে সেটি প্রশ্ন ছিল। এরকম একইভাবে প্রশ্ন হতে পারে সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তো এখানে সন্ধি যুক্ত পদটা দেওয়া আছে চক্রেন ধৌকাসে, এটা মূর্ধন্য আছে, ঠিক আছে। চক্রেন ধৌকাসে মূর্ধন্য হয় ঔকা, মূর্ধন্য হয় ঔকার দেওয়া আছে, ঠিক আছে। চক্রেন ধৌকাসে, তো এখানে সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যাবে? চক্রিম ধৌকাসে এটি অপশন এ, নাকি অপশন বি চক্রিম দন্তন্য, সেই দন্তন্যের মূর্ধন্য হয়ে গেছে এখানে, নাকি ফার্স্ট অপশনে মকারের মূর্ধন্য হয়ে গেছে, নাকি অপশন সি চক্রিং মানে মকারের মূর্ধন্য হয়ে গেছে, নাকি অপশন ডি চক্রিহী মানে বিসর্গের মূর্ধন্য হয়ে গেছে। এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। এটা কিন্তু ব্যঞ্জন সন্ধি থেকে এই প্রশ্নটি আছে, ব্যঞ্জন সন্ধি থেকে। তো উত্তর কি হবে? উত্তর হবে, সকলে কি বলছে, অনেকে ডি বলছে, অনেকে বি বলছে, অনেকে এ বলছে, সি কেউ বলছে না, সিও একজন বলেছেন, এক দুজন বলেছেন। তো মোটামুটি চারটেই আনসার সকলে দিয়ে দিচ্ছেন, তাই তো। চারটে উত্তরই
মোটামুটি সকলে দিয়ে দিচ্ছেন। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি, চক্রিম ধৌকসে। দন্তন্বয়ের মূর্ধন্য হয়ে গেছে এখানে, ঠিক আছে, ষ্টুত্ব সন্ধির দ্বারা দন্তন্বয়ের মূর্ধন্য হয়ে গেছে। আমরা ব্যঞ্জন সন্ধি পড়ার সময় এটি দেখবো, ষ্টুত্ব সন্ধি, ঠিক আছে, মানে টবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হলে টবর্গীয় বর্ণের স্থানে টবর্গীয় বর্ণ হয়ে যাবে, ফলে দন্ত নকারটা হচ্ছে টবর্গীয় বর্ণ। তথ দধ ন, টবর্গের পঞ্চম বর্ণ, তার জায়গায় টবর্গের পঞ্চম বর্ণ হয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে টবর্গের পঞ্চম বর্ণ। টবর্গের পঞ্চম বর্ণ মূর্ধন্য, তাহলে মূর্ধন্য হয়ে গেল চক্রেন ধৌকাসে। তাহলে ছিল কিন্তু দন্তন, দন্তন থেকে হয়ে গেল মূর্ধন্য, ঠিক আছে। বেশ, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন বি, অপশন খ, চক্রিম ধৌকসে। বেশ, তারপর সন্ধি যুক্ত করুন। আরো একটা সন্ধি থেকে প্রশ্ন, সন্ধি যুক্ত করুন। বুঝলাম না, কোনটা বুঝলেন না? সন্ধিটা, আগের সন্ধিটা। সন্ধি কিন্তু আমরা তো এটা জাস্ট আমি উপরে উপরে বলছি, ওগুলো তো পড়ানো হবে, ঠিক আছে, সন্ধির নিয়মগুলো পড়ানো হবে, তখন ডিটেলসে বলা হবে। ওখানে চক্রিম ধৌকস এরকম ছিল, তো দন্তম নকারের মূর্ধন্য হয়ে গেছে, মানে তবর্গের জায়গায় টবর্গ হয়, টবর্গের জায়গায় টবর্গ, তাহলে টবর্গের পঞ্চম বর্ণ ছিল, তার জায়গায় টবর্গের পঞ্চম বর্ণ হয়ে গেছে, ঠিক আছে। বেশ, আচ্ছা, নতুন প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সন্ধি যুক্ত করুন। লিট যুক্ত অত্র, লিট যুক্ত অত্র কি হবে? ঠিক আছে, লিট যুক্ত অত্র কি হবে? কি হবে সকলে কি বলছে? লিধত্র মানে ঢ হয়ে যাবে, ঢটা কি ঢ হয়ে যাবে, নাকি অপশন বি ট হয়ে যাবে লিডত্র, নাকি অপশন সি কিছু হবে না জাস্ট যুক্ত হয়ে যাবে লিটত্র, নাকি অপশন ডি লিজত্র মানে জকার হয়ে যাবে? কোন অপশনটি এখানে সঠিক? ঠিক আছে, কোন অপশনটি সঠিক? তখন বলা হবে এখানে অপশন বি, ঠিক আছে, প্রথম বর্ণের তৃতীয় বর্ণে রূপান্তর ঘটে। পরে স্বরবর্ণ থাকলে প্রথম বর্ণটা থার্ড বর্ণ হয়ে যায়, ফার্স্ট বর্ণটা থার্ড বর্ণ হয়ে যায় পরে স্বরবর্ণ থাকলে, জস্ত্ব সন্ধি, ব্যঞ্জন সন্ধির একটা অংশ জস্ত্ব সন্ধি, ঠিক আছে, প্রথম বর্ণটা থার্ড বর্ণ হয়ে যায়, বোঝা যাচ্ছে? তাহলে এখানে ট ছিল, ট ঠ ড, থার্ড বর্ণ হবে ড, তাহলে হয়ে যাচ্ছে ড। বাকিগুলো কিন্তু কোনোটাই উত্তর হবে না, সঠিক উত্তর হবে ড। বেশ, লিডাত্রা। তারপরে প্রশ্ন কি আছে? কোন সূত্র ঝলাম যশন্তে, জস্ত্ব সন্ধি, ঝলাম যশন্তে, ঠিক আছে, আমরা পড়বো সন্ধি, আমরা নেক্সট ক্লাসে তো সম্ভবত সানডেতে সন্ধির ক্লাস আছে, তখন আমরা সন্ধি গুলো পড়বো, মানে নেক্সট ক্লাসে বিসর্গ সন্ধি পড়বো, তারপরের ক্লাসে ব্যঞ্জন সন্ধি পড়বো। 15 নম্বর প্রশ্ন, সন্ধি যুক্ত করুন। গ্রামে যুক্ত অত্র, এটা আমরা কিন্তু পড়েছি অলরেডি, এটা সকলের থেকে সঠিক উত্তর আশা করব। গ্রামে যুক্ত অত্র, কোন উত্তরটি সঠিক হবে? আমরা আগের ক্লাসে, মানে আমার যে আগের ক্লাস ছিল সন্ধির ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে, গ্রামে যুক্ত অত্র কি উত্তর হবে? 4টি অপশন আছে আমাদের চোখের সামনে। প্রথম অপশন গ্রাম যাত্রা, মানে একটা অয় হবে,
একারের স্থানে অয় হবে, গ্রাময়ত্র নাকি গ্রামেত্র এরকম হবে, নাকি গ্রামেত্র হবে মাঝখানে লুপ্ত আকার আসবে, নাকি অপশন ডি গ্রামায়ত্র আয় আসবে একারের স্থানে। ঠিক আছে, তাহলে এখানে সংশয় হতে পারে দুটি অপশনের মধ্যে, অপশন এ না অপশন সি। দুটি অপশনের মধ্যে কনফিউশন হতে পারে। অপশন বি তো হবে না, এরকম কোনো সন্ধি হয় না। গ্রামে অত্র গ্রামিত্র মিশে গেল এরকম সন্ধি হয় না, অপশন বি হয় না। অপশন ডিও হয় না, কারণ ওইকার থাকলে আয় এসে বসে, তাই তো? ওইকারের স্থানে আয় বসে, এই কারের স্থানে তো অয় বসে, তাহলে গ্রামায় আত্র এরকম হওয়ার কোনো রাস্তাই নেই। তাহলে দুটি অপশন থাকছে আমাদের হাতে, অপশন এ এটি হবে নাকি অপশন সি এটি হবে। তখন আমাদের কাছে যুক্তি আছে। আগের দিন আমরা বলছিলাম যে যদি অকার পরে থাকে, যদি অকার পরে থাকে আর তার আগের শব্দটা যদি পদ হয়, একটা একটা পদ হয়, তখন কিন্তু পূর্বরূপ সন্ধি হয়ে যাবে। তখন ইচয় আবায় আবহাওয়ার দ্বারা ওই অয় অব আদেশ হবে না। ঠিক আছে, এখানে হয়ে যাবে পূর্বরূপ সন্ধি, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, যেখানে পরে অকার আছে এবং তার আগে যে শব্দটি, প্রথম যে শব্দটি, সেই শব্দটি হবে একটি পদ, সেখানে পূর্বরূপ সন্ধি হবে। অয় অব ইত্যাদি সন্ধি সেখানে হবে না, অয় অব আদেশ কিন্তু সেখানে হবে না। ঠিক আছে, আগের দিন আমি কিন্তু বলেছিলাম, দুবার তিনবার করে বলেছিলাম এই ব্যাপারটা। এটা যদি গ্রামে এটা পদ বলে এখানে পূর্বরূপ সন্ধিটা হচ্ছে, এটা যদি পদ না হতো, কোন ধাতুর মাঝখানে হতো, মানে নিযুক্ত অন, সেখানে কিন্তু নয়ন হবে। নিযুক্ত অন সেখানে নয়ন। ঠিক আছে, কারণ নিটা কোনো পদ নয়, গ্রামে একটা পদ, তারপর অত্র আছে, তাই জন্য এখানে গ্রামে যুক্ত অত্র সন্ধি করলে পূর্বরূপ সন্ধি হবে। এই পদান্ত, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। গ্রামেত্র একটা অবগ্রহ আসবে, অকারটা লুপ্ত হয়ে গেলে একটা অবগ্রহ আসবে, লুপ্ত অকার একটা আসবে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বেশ। তারপরে পচ ধাতুর ত প্রত্যয়ান্ত রূপ, তাহলে আমাদের সন্ধি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সন্ধি হয়ে গেল। ঠিক আছে, আমাদের সন্ধি শেষ, সন্ধি শেষ হয়ে গেছে। এবার আমরা আহ প্রত্যয়ান্ত থেকে দেখবো, মানে কৃত প্রত্যয় থেকে, তারপর দেখবো তদ্ধিত প্রত্যয় থেকে। তাহলে কৃত প্রত্যয় থেকে প্রশ্ন কি আছে, যে পচ ধাতুর ত প্রত্যয়ান্ত রূপটি কি? পচ ধাতুর ত প্রত্যয় করলে কোন রূপটি হবে, এটি হচ্ছে প্রশ্ন আমাদের। ঠিক আছে, পচ ধাতুর ত প্রত্যয় করলে কোন রূপটি হবে। আমাদের কাছে অপশন কি কি আছে? প্রথম অপশন আছে পচিত। ঠিক আছে, পচিত, যেমন খাদিত, লিখিত। লিখ ধাতুর কি রূপ হয়? লিখিত। খাদ ধাতুর খাদিত, তেমন পচ ধাতুর পচিত হতে পারে, সংশয় হতে পারে এরকম, কিন্তু সেটি হবে না, সেটা আমরা দেখছি। অপশন খ পক্ত, পক্ত, অপশন খ, বা অপশন বি অপশন সি পচত, পচ যুক্ত ত পচত, নাকি অপশন ডি পক্ব, একদমই আলাদা ধরনের একটা রূপ পক্ব। কোন অপশনটা হবে? ঠিক আছে, তো সাধারণভাবে না জানা থাকলে এই প্রশ্নটাতে অনেকটা সংশয় হবে, কারণ অনেকগুলি রূপই অপ্রত্যান্ত রূপের। যেমন খাদিত, আমি বললাম যে খাদ ধাতুর খাদিত রূপ হয়, লিখ ধাতুর লিখিত, ঠিক আছে, কদ ধাতুর কথিত, ফলে পচ ধাতুর পচিত হতেই পারে, মানে প্রথম অপশনটা অপশন এ। কিন্তু তখন বলা হচ্ছে না, পচ ধাতুর পচিত রূপ হয় না। ঠিক আছে, তাহলে কি পক্ত রূপটা হবে? না, পচ ধাতুর পক্ত রূপও হয় না।
তাহলে পচতাও হয় না। একটা স্পেশাল সূত্র আছে পচ ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র, পচ বহ, সূত্র হচ্ছে পচ বহ। পচ ধাতুর উত্তর যে ত প্রত্যয় তার স্থানে ব হয়ে যায়, পচ বহ। আর পচ ধাতুর চকারের ক হয়ে যায়, হয়ে গিয়ে পক্ক রূপটা হয়, পক্ক। পক্ক ফল আমরা বলি না, পক্ক ফল। পক্ক মানে ওই পচ ধাতু ত প্রত্যয়ান্ত রূপী পক্ক, কয় বয়। মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি, অপশন ঘ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এর জন্য কিন্তু একটা স্পেশাল সূত্রই আছে, পচ বহ, শুধুমাত্র এই রূপটির জন্য। ঠিক আছে, এই জন্য এটা স্পেশাল রূপ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, পক্ক। বাকি কোন রূপই কিন্তু, বাকি সব রূপটাই ফুল রূপ। ঠিক আছে, বেশ। তাহলে কি হলো এখানে উত্তর, অপশন ডি, পক্ক, বস্তুত অপ্রত্যন্ত রূপ। রূপটা ভেঙে দেখাবো? হ্যাঁ দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই। এখানে হয় এরকম যে পচ ধাতু, ঠিক আছে, পচ ধাতু, তার সঙ্গে অপ্রত্যয় যুক্ত হলো, কয় তয়। ঠিক আছে, পচ ধাতুর সঙ্গে ত প্রত্যয় যুক্ত হলো। এবার ত প্রত্যয়ের কাটাই ছাঁটাই অনেক কিছু হয়, যেমন আমরা মাছ কিনতে গিয়ে মাছের আঁশ টাশ ছাড়াই লেজা মুড়ো ওটুরো বাদ দিই, সেরকম প্রত্যয়ের ওই ব্যাপার একটা হয়, অনুবন্ধ লোপ বলে একে। মানে অনেক কিছু অংশ কাটাই ছাঁটাই করা হয়, গিয়ে ত প্রত্যয় ত পড়ে থাকে। ঠিক আছে, মানে ককারের লোপ হয়ে যায়, এখানে কয় তয় আছে তো, সেই ককারের লোপ হয়ে যায়, গিয়ে ত পড়ে থাকে, পচ ত। এবার ওই যে স্পেশাল সূত্র আছে তার দ্বারা এই তকারের বকার হয়ে যায়। সূত্রটি হচ্ছে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, পচ বহ। সূত্রটি হচ্ছে পচ বহ। এই সূত্রটির দ্বারা এখানে কিন্তু তয়ের স্থানে ব হয়ে গেল। তারপরে একটা সূত্র আছে চক্ষু বলে, ঠিক আছে, তার দ্বারা ওই পচের চকারের আবার ককার হয়ে গেল, তাহলে মিশিয়ে দিলে হয়ে যাবে পক্ক। ঠিক আছে, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না, যিনি শুনতে পাচ্ছেন না তিনি লেফট হয়ে আবার জয়েন করুন, শুনতে পাবেন। তাহলে পক্ক রূপটা বোঝা গেল, এইরকম পদ্ধতিতে কিন্তু পক্ক রূপটা হচ্ছে। ঠিক আছে, পচ ধাতু থেকে ত প্রত্যয় করে বিশেষ সূত্রটা, ওই পচ বহ ওই সূত্রটাই এখানে বিশেষ, তার জন্য ব হয়ে যাচ্ছে, পক্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, তারপরে আমাদের আছে প্রশ্ন, পানার্থক পা ধাতু ত প্রত্যয়ান্ত রূপটি হবে। পানার্থক পা ধাতু, ঠিক আছে, পা ধাতু দুটি পা ধাতু আছে। ঠিক আছে, দুটি পা ধাতু আছে, একটা হচ্ছে রক্ষা করা অর্থে, পাতি এরকম রূপ হয়। ঠিক আছে, রক্ষা করছে পাতি। আর একটা হয় পিবতি, মানে পান করা, ড্রিঙ্কিং অর্থে হয়। তো এখানে বলছে পানার্থক যে পা ধাতু, মানে ওই পান করা অর্থ, ড্রিঙ্ক করা অর্থে যে পা ধাতু আছে, তার তোয়া প্রত্যয় করলে, তোয়া প্রত্যয় করলে এর কোন রূপটি হবে? অপশন এ পাতোয়া, অপশন বি পিত্বা, অপশন সি পিত্বা, নাকি অপশন ডি পিবিত্বা। কোন রূপটি হবে? এই রূপটি অনেকেই জানা আছে, তাই সকলেই মোটামুটি, মোটামুটি নয় সকলেই ঠিক উত্তর দিচ্ছেন। একদম ঠিক, অপশন সি পিত্বা। ঠিক আছে, পয় দীর্ঘই কিন্তু, হ্রস্বই নয়, পিত্বা। ঠিক আছে, অপশন সি পিত্বা। বেশ, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন সি পিত্বা। বেশ, হয়ে গেল। তারপর 18 নম্বর প্রশ্ন, ভিন্ন এই রূপটিতে কোন প্রত্যয় আছে? ভিন্ন এই রূপটিতে কোন প্রত্যয় আছে? অপশন এ ন প্রত্যয়, অপশন বি অপ্রত্যয়, ঠিক আছে, নাকি অপশন সি দ প্রত্যয়,
নাকি অপশন ডি ত প্রত্যয়, কোনটি উত্তর হবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। অপশন এ না অপশন বি না অপশন সি না অপশন ডি? অনেকেই প্রশ্ন উত্তর দিচ্ছেন, ঠিক আছে, অনেকেই উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন অনেকেই? বি ত প্রত্যয়। ঠিক আছে, উত্তরটি একদম সঠিক উত্তর। ঠিক আছে, কারণ এখানে ত প্রত্যয় আছে, এটি বিশেষ সূত্রের দ্বারা সেই ত প্রত্যয়টি নকার হয়ে যায়। যেমন আগে আমরা দেখলাম ওই পকওয়ার ক্ষেত্রে বকার হয়ে যাচ্ছে, তেমন এই ক্ষেত্রে নকার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে ত প্রত্যয়ই আছে, ন বলে কোনো কৃত প্রত্যয় নেই, অ বলেও নেই, ড বলে আছে, কিন্তু এখানে ত প্রত্যয়, ভিদ ধাতু ত প্রত্যয়। ভিদ ধাতু মানে ভেদ করা অর্থে যে ধাতু, ভিদ ধাতু, তার ত প্রত্যয় করা হয়েছে, করে এই রূপটি কিন্তু হচ্ছে ভিন্নহ। ঠিক আছে, ভিন্নহ ভিন্নহ এরকম সব ক্ষেত্রেই ত প্রত্যয়, মানে দকারান্ত ধাতু থাকলে, যে ধাতু দকারান্ত, তার ক্ষেত্রে এইরকম হয়ে যায়, খিন্ন মানে দুটো নকার চলে আসে, খিন্ন ভিন্ন এই ধরনের রূপগুলি হয়। বেশ, তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ডি। তারপর করণম, এখানে কোন প্রত্যয় আছে? করণম, এখানে কোন প্রত্যয় আছে? অপশন এ ঘই, অপশন ডি অচ, অপশন সি লিউট, নাকি অপশন ডি লিয়ক? কোন প্রত্যয় আছে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, কি উত্তর হবে? অনেকে উত্তর দিচ্ছেন, ঠিক আছে, বেশিরভাগটাই বলছেন যে সি, কেউ কে বলছেন প্রত্যয়, কেউ কেউ বলছেন, কিন্তু অনেকের যেটা অভিমত, সেটা হচ্ছে অপশন গ বা অপশন সি, অর্থাৎ লিউট প্রত্যয়। ঠিক আছে, তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি, লিউট প্রত্যয়। ঠিক আছে, কারণ লিউট প্রত্যয়ের ক্ষেত্রে অন আসে, এটা মাথায় রাখতে হবে। লিউট প্রত্যয়ের ক্ষেত্রে শেষে অন আসে, শেষে অন যে শব্দতেই আছে সেখানে লিউট প্রত্যয় কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, শেষে অন যে শব্দে আছে সেখানে কিন্তু ওই লিউট প্রত্যয় বুঝতে হবে। ঠিক আছে, ইউটারি ওই ইউ 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 অংশটা অন্তস্থ জয় হর্ষ, ওই অংশটারই কিন্তু অন হয়ে যায়, মানে গমন, ভোজন, ভজন, খাদন, কথন, ঠিক আছে, চলন, যেখানেই সে যে অন থাকবে সেখানেই বুঝতে হবে লিউট প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখানে করণ, এখানে এসে যে অন আছে, তাহলে বুঝতে হবে এখানে এটাও লিউট প্রত্যয়। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, লিউট প্রত্যয়। ঠিক আছে, বেশ, অপশন সি লিউট প্রত্যয়। তারপর এই হয়ে গেল ভিত থেকে প্রশ্ন, এবার আসছে তদ্ধিত থেকে প্রশ্ন। ঠিক আছে, এবার আসছে আমাদের তদ্ধিত থেকে প্রশ্ন। বেশ, গার্গ্য এই শব্দে কোন অর্থে তদ্ধিত প্রত্যয় হয়েছে? গার্গ্য এই শব্দে কোন অর্থে তদ্ধিত প্রত্যয় হয়েছে? অনেকে উত্তর দিচ্ছেন, চারটি অপশন আছে। প্রথম অপশন অপত্য অর্থে, দ্বিতীয় অপশন গোত্রাপত্য অর্থে, তৃতীয় অপশন যুবাপত্য অর্থে, চতুর্থ অপশন কোনোটাই নয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? প্রচুর আনসার আসছে, বেশিরভাগ যেটা আনসার হচ্ছে এ, তাই তো? বেশিরভাগ মানুষ, বেশিরভাগ স্টুডেন্ট এর মত হচ্ছে অপশন এ, অপত্য অর্থে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা সঠিক উত্তরটা দেখব। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গোত্রাপত্য।
অপত্যের মধ্যেও তিনটি ভাগ আছে। অপত্য মানে ছেলে, গোত্রাপত্য মানে নাতি, যুবাপত্য মানে মানে যার যুবাপত্য তার 4 নম্বর যে জেনারেশন তাকে যুবাপত্য বলে। ঠিক আছে, মানে অপত্য মানে ফার্স্ট জেনারেশন, গোত্রাপত্য মানে সেকেন্ড, আর থার্ড যে জেনারেশন তাকে বলা হবে যুবাপত্য। মানে এই গার্গীয় অর্থে গর্গাবিভ্য জয়ী সূত্রের দ্বারা জয়ী প্রত্যয় হয়, সেটা কিন্তু গোত্রাপত্য অর্থে, ডাইরেক্ট অপত্য অর্থে কিন্তু হয় না। মানে গর্গের নাতি এই অর্থে গার্গীয়। গার্গীয় মানে গর্গের ছেলে কিন্তু নয়, গার্গীয় মানে গর্গের নাতি। গর্গ নামক যে ব্যক্তি তার নাতিকে গার্গীয় বলবো, তার ছেলেকে গার্গীয় বলা যাবে না। তাই জন্য ফলে এটা গোত্রাপত্য অর্থে হয়েছে, ডাইরেক্ট অপত্য অর্থে হয়নি, ছেলে অর্থে হয়নি। ঠিক আছে, এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, গোত্রাপত্য। বেশ, চলো তারপর যুবাপত্য ওগুলো বিশেষ সূত্র আছে। ঠিক আছে, এগুলোর বিশেষ সূত্র আছে। যুবাপত্যের অর্থে সব ক্ষেত্রে হয় না। এখানে গর্ভ শব্দ যুবাপত্য অর্থে আবার অন্য রূপ হবে, গর্ভ গার্গীয় এরকম অন্য রূপ আছে, হয়ও না, অনেক ক্ষেত্রে হয়ও না। ঠিক আছে, কিন্তু মানেটা আমি বোঝানোর জন্য বললাম। অপত্য মানে ডাইরেক্ট সন, যে ছেলে। ঠিক আছে, সাপোজ একজন, আমি নাম দিলাম রাম, ঠিক আছে, বা সাপোজ দশরথকে ধরলাম, দশরথের ছেলে হচ্ছে রাম, তাহলে দশরথের অপত্য রাম। ঠিক আছে, হ্যাঁ সিলেবাসে অপত্য আছে, তো অপত্য অধিকার মানে অপত্যের মধ্যে এটা একটা ভাগ, গোত্রাপত্য। ঠিক আছে, গোত্রাপত্য আলাদা কিছু নয়, কিন্তু অপত্যেরই ভাগ। এটাকে অপত্য অর্থ প্রত্যয়ই বলা হয়, জয় প্রত্যয়টা। ঠিক আছে, আলাদা কোনো প্রকরণ কিন্তু নয়, অপত্যেরই ভাগ, ভাগের মধ্যে পড়ে যাচ্ছে। তো দশরথের ছেলে, সরি হ্যাঁ, দশরথের ছেলে রাম, তাহলে দশরথের অপত্য রাম, রামের ছেলে লব, তাহলে দশরথের গোত্রাপত্য লব। লবের আবার ছেলে যে হবে সেটা দশরথের যুবাপত্য সেই ব্যক্তি, লবের ছেলের যা নাম আছে সেই হচ্ছে দশরথের যুবাপত্য। বেশ, তারপর তারপর আসছে লক্ষ্মী শব্দে, লক্ষ্মী শব্দের উত্তর, মানে লক্ষ্মী শব্দের পরে মতু প্রত্যয় করলে কোন রূপটি হবে? লক্ষ্মী শব্দের সাথে মতু প্রত্যয় করলে কি রূপ হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, লক্ষ্মী শব্দের সঙ্গে মতু প্রত্যয় করলে কি রূপ হবে? লক্ষ্মীবান, লক্ষ্মীমান, লক্ষ্মীবান, না কোনোটাই না। ঠিক আছে, কি উত্তর হবে এখানে? আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন অপশন সি, 4টি অপশন আছে। ঠিক আছে, লক্ষ্মীবান এর অপশনটা বোঝা যাচ্ছে যে ভুল, কারণ মকারটা নেই এখানে, তাহলে এই উত্তরটা তো হবেই না। দ্বিতীয় উত্তর হচ্ছে লক্ষ্মী মান, তৃতীয় আছে লক্ষ্মী বান। মানে এখানে দুটি অপশনের মধ্যে কনফিউশন হতে পারে, সেকেন্ড এবং থার্ড, মানে লক্ষ্মী বান না লক্ষ্মী মান, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। ঠিক আছে, তার জন্য নিয়ম আছে, সেটা তোমাদের যখন মতবর্ত পড়ানো হবে তখন সম্ভবত আলোচনা করা হবে যে কোথায় ব হয় কোথায় ম হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু ব হবে, মকার উপধায় থাকলে, মকার উপধা শব্দ থাকলে ব হয়। লক্ষ্মী এখানে উপধা হচ্ছে মকার, এই জন্য এখানে ব হচ্ছে লক্ষ্মী বান। ঠিক আছে, এরকম কিছু নিয়ম আছে, ওগুলো এখন তো সবটা বলা সম্ভব নয়, ওগুলো তো তোমাদের ওই প্রকরণটা স্পেশালি পড়ানো হবে, তখন ডিটেলসে বলা হবে। তাহলে লক্ষ্মী বান হচ্ছে, মানে এখানে এই মতু প্রত্যয়ের ক্ষেত্রে কনফিউশনটা কিন্তু ওই জায়গাতেই হয় যে বকার হবে না মকার হবে, বুদ্ধিমান হয়।
আর বলবান, বলবান ওখানে ব হলো, আর বুদ্ধিমান, ঠিক আছে, কিন্তু লক্ষ্মী মান হলো আবার। মানে এরকম যদি বোঝা যায় যে ইকার থাকলে ম হবে, তাহলে লক্ষ্মী এখানেও দীর্ঘ ইকার আছে, তাহলে এখানেও কি ম হবে? আমাদের না, এখানে ব হবে, ঠিক আছে? তার জন্য বিশেষ নিয়ম আছে। বেশ, তাহলে এখানে রূপটি হবে অপশন সি, লক্ষ্মী বান। বেশ, তারপর প্রশস্য শব্দে স্থান প্রত্যয় করলে কি রূপ হবে? প্রশস্য শব্দে স্থান প্রত্যয় করলে কোন রূপটি হবে? প্রশস্যেষ্ঠ, জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ না প্রশস্য? চারটি অপশন আছে, ঠিক আছে? জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, প্রশস্যেষ্ঠ, প্রশস্য। কেউ বলছে অপশন বি, কেউ বলছে অপশন সি, আর কিছু অপশন সি অনেকে বলছে। এখানে রূপটি হবে অপশন সি, শ্রেষ্ঠ। প্রশ্ন শব্দের উত্তর স্থান প্রত্যয় করলে শ্রেষ্ঠ রূপ হয়, অপশন সি, ঠিক আছে? অপশন সি শ্রেষ্ঠ। বেশ, তারপরে গম ধাতু সন প্রত্যয় করলে কি রূপ হবে? জিঘিষতি, জিগামসতি, জিগমস্যতি, জিগমিষতি। গম ধাতুর সি করলে কোন রূপটি হবে? অপশন ডি অনেকে বলছে, তাই তো? কি বলছে? অপশন ডি। বেশ, অপশন এ, অপশন এ আবার কয়েকজন বলছেন জিঘিষতি। জিঘিষতি হবে নাকি জিগামসতি হবে নাকি জিগমস্যতি হবে নাকি জিগমিষতি হবে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, জিগমিষতি। গম ধাতুর কিন্তু সন প্রত্যয় করলে মানে যেতে চাইছে, গন্তুম ইচ্ছতি, এই অর্থে জিগমিষতি রূপটা হয়, ঠিক আছে? বেশ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, জিগমিষতি। তারপর জিঘৎসতি, এখানে কোন ধাতুর উত্তর সন প্রত্যয় করা হয়েছে? জিঘৎসতি, এখানে কোন ধাতুর উত্তর সন প্রত্যয় করা হয়েছে? চারটে অপশন আছে, ঘট ধাতু, অপশন বি ঝি ধাতু, অপশন সি অদ ধাতু, অপশন ডি খাদ ধাতু। তাহলে বেশিরভাগ বলছেন অপশন সি, কয়েকজন বলছেন অপশন বি, কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, অদ ধাতু, মানে খাওয়া অর্থে অদ ধাতু, সে তার উত্তর সন প্রত্যয় করলে জিঘৎসতি রূপটা হবে, ঠিক আছে? বেশ, আচ্ছা, তারপর অপশন সি উত্তর। বা ব্রজ্যতে এর অর্থ কি? বারবার যাওয়া, কুটিল ভাবে যাওয়া, না অতিশয়ে যাওয়া, না গর্হিত যাওয়া? এখানেও কিন্তু ব্রজ ধাতুর উত্তর জং প্রত্যয় আছে, ব্রজ ধাতুর জং প্রত্যয় আছে এখানে। তো এখানে কি বারবার যাওয়া নাকি কুটিল যাওয়া নাকি অতিশয়ে যাওয়া নাকি নাকি গর্হিত যাওয়া, কোন কোন উত্তর হবে এখানে? উত্তরটি হবে অপশন ডি, কুটিল যাওয়া, মানে বেঁকে বেঁকে যাওয়া, এটাকে বাবরাজ্যতে বলে, ঠিক আছে? সাপ যেমন যাচ্ছে বেঁকে বেঁকে যায়, কুটিল ভাবে যায়, তেমন তাকে বলে বাবরাজ্যতে, এঁকে বেঁকে যাওয়া, কুটিল ভাবে যাওয়া, মানে ব্রজ ধাতুর উত্তর কুটিয়ে যাওয়া অর্থে কিন্তু এই জন প্রত্যয়টা হয়, ঠিক আছে? বাবরাজ্যতে। তাহলে অপশন ডি বা অপশন খ হচ্ছে সঠিক উত্তর, অপশন বি, কুটিল যাওয়া। তারপর নৃ ধাতুর উত্তর জং প্রত্যয় করলে কি রূপ হবে? নৃ ধাতু জং প্রত্যয় করলে কোন রূপে? না নৃত্যতে নাকি নারী নৃত্যতে নাকি নরী নৃত্যতে নাকি নরী নৃত্যতে? চারটির মধ্যে কোন রূপটি হবে? আচ্ছা, অনেকেই বলছেন অপশন ডি, অনেকে বলছে সি, কয়েকজন বলছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, নরী নৃত্যতে, ঠিক আছে? নরী মানে রয় দীর্ঘই হবে, নরী নৃত্যতে, এটা হচ্ছে সঠিক উত্তর। না নৃত্যতে এটাও হয় না, নারী নৃত্যতে তো হয় না, নরী নৃত্যতে হয় না,
তরি নৃত্য দীর্ঘ ইকারান্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নাম ধাতু থেকে উত্তরমিব আচরতে এই বিগ্রহে কি রূপ হয়? উত্তরমিব আচরতে এই বিগ্রহে কোন রূপটি হয়? অপশন এ পুত্রিয়তি, নাকি অপশন বি পুত্রায়তে, নাকি পুত্রিয়তি হ্রস্বইকার, নাকি পুত্রয়তে? তাহলে সকলেই মোটামুটি সঠিক উত্তরই দিচ্ছে। কয়েকজন ভুল দিচ্ছে, বি যারা ভুল। সঠিক উত্তর হবে অপশন এ, মানে পুত্রিয়তি। ঠিক আছে, পুত্রিয়তি হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। তারপর অষ্টায়তে এখানে কোন প্রত্যয় হয়েছে? নাম ধাতু এটা, ঠিক আছে, নাম ধাতুর প্রত্যয় এখানে কোন প্রত্যয় হয়েছে? কিয়চ কিয়ং কাম্যাচ কিয়স, কিয়চ কিয়ং কাম্যাচ কিয়স, কোন প্রত্যয়টা হয়েছে? ঠিক আছে, তাহলে অপশন এ কিয়চ, অপশন বি কিয়ং, অপশন সি কাম্যাচ, অপশন ডি কিয়স। কোনটা সঠিক উত্তর হবে? দেখতে সব প্রত্যয়গুলি মোটামুটি একই, কাম্যাচটা একটু আলাদা, বাকিগুলো মোটামুটি একই দেখতে হলে কোন প্রত্যয়টি হবে? তাহলে উত্তর হবে, আচ্ছা অপশন সি তো হবেই না। যারা অপশন সি বলছেন সেটি একদমই ভুল উত্তর, কারণ অপশন সি কি আছে? কাম্যজ প্রত্যয়। এবার কাম্যজ প্রত্যয় থাকলে শেষে কাম্য থাকবে, পুত্র কাম্যতি এরকম রূপগুলো হয়, মানে কাম্য শব্দটা থাকবে সেখানে। যেখানে কাম্যজ প্রত্যয় হবে সেখানে কাম্য শব্দটা থাকবে, পুত্র কাম্যতি এরকম রূপ হয়। এখানে তো কাম্য শব্দ নেই, তাহলে কাম্যজ প্রত্যয়টা হবেই না। ঠিক আছে, তাহলে কাম্যজ প্রত্যয় একদমই বাদ। বাকি তিনটের মধ্যে এবার সঠিক উত্তর হবে অপশন বি, কিয়ং প্রত্যয়, কিয়ং, অপশন বি। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর, কিয়ং প্রত্যয়, অপশন বি। তারপর নিম্নলিখিত রূপগুলি কোনটি অসাধু রূপ? এটা আত্মনেপদ থেকে প্রশ্ন, আত্মনেপদ প্রশ্নের পদ থেকে এই প্রশ্নটা। সন্তিষ্ঠাতে, প্রতিষ্ঠাতে, অবতিষ্ঠাতে, উত্তিষ্ঠাতে। কোন রূপটি অসাধু মানে ভুল? সকলে বলছেন অপশন এ। আচ্ছা, অপশন ডি আবার কেউ বলছে, অপশন বি কেউ বলছে, মানে অনেকেরই সংশয় আছে। ঠিক আছে, তাহলে চারটি অপশন কি গেছে? সন্তিষ্ঠাতে, অপশন বি প্রতিষ্ঠাতে, অপশন সি অবতিষ্ঠাতে, অপশন ডি উত্তিষ্ঠাতে। মানে এখানে স্থা ধাতুর প্রয়োগ আছে বুঝতে পারছি আমরা। প্রথম ধাতু সম্পূর্বক স্থা ধাতু, দ্বিতীয় অপশনে প্রপূর্বক স্থা ধাতু, তৃতীয় অপশনে অবপূর্বক স্থা ধাতু, চতুর্থ অপশনে উৎপূর্বক স্থা ধাতু। এবার এখানে স্থা ধাতুর আত্মনেপদ করা হয়েছে, তাহলে কোন রূপটি অসাধু মানে বোঝা যাচ্ছে যে যেখানে আত্মনেপদ হবে না সেখানে আত্মনেপদ করে দেওয়া হয়েছে এমন একটি রূপ। কোনটি হবে? যেটা হচ্ছে অপশন ডি, উত্তিষ্ঠাতে। এখানে আসলে রূপ হয় উত্তিষ্ঠাতি, কারণ আত্মনেপদ বিধায়ক সূত্রটি হচ্ছে সমব প্রবিভ্যঃ স্থঃ। এটা হচ্ছে স্থা ধাতুর আত্মনেপদ বিধায়ক সূত্র। এখানে সম উপসর্গ, অব উপসর্গ, প্র উপসর্গ, বি উপসর্গ, এই চারটি উপসর্গ পূর্বক স্থা ধাতুর কথা বলা হয়েছে। এখানে আত্মনেপদ হবে, তাহলে ফার্স্ট অপশনে কিন্তু সম উপসর্গ আছে। ঠিক আছে, দ্বিতীয় অপশনে প্র উপসর্গ আছে, তৃতীয় অপশনে অব উপসর্গ আছে, চতুর্থ অপশনে উত উপসর্গ, সেটা কিন্তু সূত্রে বলা নেই। সেজন্য এখানে উত্তিষ্ঠতি রূপটাই হওয়া উচিত, উত্তিষ্ঠতে এখানে হবে না, কারণ স্থা ধাতুর বাই নর্মাল মানে বাই ডিফল্ট নর্মাল রূপটা পরস্মৈপদী। বিশেষ সূত্রের দ্বারা আত্মনেপদী করা হয়, সেগুলো ওই উপসর্গ থাকলে, সম, অব, প্র, বি। ঠিক আছে, এখানে কিন্তু উত উপসর্গের কথা বলা নেই, এখানে উত উপসর্গ থাকলে পরস্মৈপদী হবে, উত্তিষ্ঠাতি এরকম হবে। অপশন ডি হচ্ছে অসাধু রূপ, ভুল রূপ, অপশন ডি, অপশন ডি। তারপর নিম্নলিখিত কোন উপসর্গটি যোগে রং ধাতুর পরস্মৈ পদ হয় না? রং ধাতুর পরস্মৈ পদ কোন উপসর্গ যোগে হয় না? রং ধাতুর আসলে আত্মনেপদী ধাতু,
বিশেষ সূত্রের দ্বারা পরস্ময়ী পদ করা হয়। কিছু উপসর্গ বলা আছে, সেই উপসর্গগুলি যুক্ত থাকলে রমজ পরস্ময়ী পদ হয়। ঠিক আছে, তাহলে অপশন আছে বি, অপ, আং না পরি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? আচ্ছা, এখানেও সূত্র আছে একটা, ইয়াং পরিভ্যো রমঃ, মানে বি, আং, পরি, এই তিনটি উপসর্গ পূর্বক রমজ থাকলে তার পরস্ময়ী পদে হবে, এরকম বলা আছে। ই, আং, পরি, এই তিনটে উপসর্গ থাকলে তার পরস্ময়ী পদ হবে রম ধাতু। তাহলে রম ধাতু পরস্ময়ী পদ কোথায় হবে না? চারটে অপশনের মধ্যে অব, মানে অপশন বি। এই অব উপসর্গের কথা কিন্তু বলা নেই, তাহলে অব উপসর্গ দিয়ে পরস্ময়ী পদ হবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর অধিহরি, এখানে ব্যাস বাক্য কি? অধিহরি এর বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য যেটাকে বলে সেটা কি হবে? এটা হরে হে সমীপম, অপশন এ। হরে হে সাদৃশ্যম, অপশন বি। হরে হে পশ্চাৎ, অপশন সি, নাকি হরৌ, অপশন ডি। আচ্ছা, অনেকে বলছে অপশন বি, হরে হে সাদৃশ্যম, তাই তো? এটা অনেকে বলছে। অপশন এ কেউ বলছে হরে হে সমীপম। আচ্ছা, অপশন ডি কেউ বলছেন হরৌ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন ডি, হরৌ, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে হরৌ মানে সপ্তমী বিভক্তি, এই অর্থেই কিন্তু সমাসটা হচ্ছে অধিহরি। এখানে বিগ্রহ বাক্য ব্যাস বাক্য হচ্ছে হরৌ, সপ্তমী বিভক্তি অন্ত পত্রে এখানে ব্যাস বাক্য হরৌ। তার আহ সমাস করলে, অধি শব্দের সঙ্গে সমাস করলে অধিহরি এরকম রূপটি হবে। ঠিক আছে, ওকে? সঠিক উত্তরটি হবে হরৌ। বেশ, তারপর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পঞ্চগঙ্গা, এখানে কি সমাস আছে? তৎপুরুষ না বহুব্রীহি না অব্যয়ীভাব না দ্বন্দ্ব? অনেকে সব রকমের উত্তর বলছেন। ঠিক আছে, বি, সি, ডি সবই বলছেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, অব্যয়ীভাব সমাস এখানে আছে। পঞ্চগঙ্গ, পঞ্চানন গঙ্গানম সমাহার, নদী ভীষ্চ বলে একটা সূত্র আছে, তার দ্বারা এখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে। অপশন সি। তারপর মনোহ স্ত্রী, এই বিগ্রহে কোন রূপটি অশুদ্ধ? মনুর স্ত্রী, এই বিগ্রহে কোন রূপটি হবে না? মনাই, না মনবি, না মনুহু, না মনাবি, কোন রূপটি হবে না? মনাই, না মনবি, না মনুহু, না মনাবি, কোন রূপটি হবে না? তো মিক্সচার আনসার আমরা পাচ্ছি। কেউ সি বলছে, কেউ বি বলছে, কেউ এ বলছে। ঠিক আছে, কেউ সি অনেকে বলছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, মনবি। এই রূপটি হয় না, বাকি তিনটি রূপ হয়। মনাই, মনাবি আর মনুহু। মানে গিপ প্রত্যয় এখানে আসলে হয়। গিপ প্রত্যয় এটা বিকল্পে বিহিত হয়। তবে বিকল্পে বিহিত হলে মনুহু, এটাও এই রূপটাও মনুস্ত্রী এই অর্থে মনুহু রূপটাও হয়। আর গিপ প্রত্যয় হলে মনাহি, মনাবি, তিনটি রূপ হয়। মনুস্ত্রী এই অর্থে তিনটি রূপ হয়, মনাহি হয়, মনাবি হয়, আর গিপ প্রত্যয় না হলে মনুহু এটাও হয়। মনবি রূপটা হয় না। তাহলে অশুদ্ধ রূপ হচ্ছে মনবি, এটা তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন বি। তারপর গৌরী, এখানে কোন স্ত্রী প্রত্যয় আছে? কিম, নিস, কিম না কোনোটাই নয়?
সেখানে উত্তর হবে ঘিস, অপশন বি। গৌরাদিভ্যাস একটা সূত্র আছে, সেই গৌরাদিভ্যাস সূত্রের দ্বারা এখানে ঘিস প্রত্যয় হচ্ছে, গৌর শব্দের উপরে ঘিস প্রত্যয় করে গৌরী, ঠিক আছে, তাহলে অপশন বি ঘিস প্রত্যয়। তারপর গার্গীয় শব্দের উত্তর গিম প্রত্যয় করলে কোন রূপটি হবে? গার্গী মানে জফলা দীর্ঘই, নাকি গার্গী জফলাটা হবে না, নাকি গর্গী, নাকি গর্গী জফলা, কোন রূপটি হবে? আচ্ছা, অপশন এ অনেকে বলছে, অপশন বি অনেকে বলছে, মানে গার্গী এটা অনেকে বলছে, আবার গার্গী মানে কেউ বলছে জফলা হবে, কেউ বলছে জফলা হবে না, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানে জফলা হবে না, জফলাটা লোপ হয়ে যায়, ঠিক আছে, গার্গী হয়, জফলা থাকে না। যদিও গার্গীয় শব্দে জফলা আছে, কিন্তু কি প্রত্যয় করলে জফলাটা লোপ হয়ে গিয়ে গার্গী রূপটাই হয়। সঠিক উত্তর গার্গী, অপশন বি, ঠিক আছে। বেশ, এই মোটামুটি আমরা এই কয়েকটি প্রশ্নের আলোচনা আজকে করলাম। এই ধরনের প্রশ্ন আগামী পরীক্ষাতে আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন এইরকম হতে পারে, ঠিক আছে। বেশ, থ্যাংক ইউ সকলকে, সকলে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করেছে ক্লাসে, এবং খুব ভালো লাগলো, সকলে আনসার দিচ্ছিলে, এবং যতটা মোটামুটি আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি উত্তরগুলো কেন হচ্ছে, ঠিক আছে, যেখানে মোটামুটি ব্যাখ্যা করা সেখানে আমি খুব ছোট করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। 28 নম্বরটা, 28 নম্বর কি আছে? 28 নম্বর আছে হচ্ছে হ্যাঁ, কষ্টায়তে, এখানে কোন প্রত্যয়? ঠিক আছে, এখানে কিয়ং প্রত্যয়, বি। তো অনেকগুলি আরো ব্যাখ্যা করা যায়, কিন্তু যেগুলি পরবর্তীকালে পড়ানো হবে ক্লাসে, সেগুলি এখন থেকে আর বেশি ব্যাখ্যা করে ক্লাসকে দীর্ঘ করে লাভ নেই, ওগুলো তখনই আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 32 নম্বরটা স্যার 33 নম্বরটা একটু দেখাবেন, আমি লেফট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য। 33 নম্বর, হ্যাঁ 33 34 কি? 33টা মনুস্ত্রী এই অর্থে কোন প্রত্যয় হয়, কোন রূপটি অশুদ্ধ, প্রশ্ন ছিল। তো আমরা দেখেছি যে মনুর স্ত্রী এই অর্থে মনাহি বিরুদ্ধে 33টাই লাস্ট স্যার, না 35টা প্রশ্ন হয়েছিল। আর একটু দেখান না প্লিজ 34 35টা। তো এখানে 34 ছিল আমাদের, 34 ছিল আমাদের গৌরী শব্দের কোন প্রত্যয় আছে? ঘিস প্রত্যয়, ঠিক আছে, ঘিস প্রত্যয় আছে। এবং 5 নম্বরে ছিল আমাদের গার্গী, সরি গার্গ শব্দের কি প্রত্যয় পেলে কোন রূপটি হবে? এইরকম 4টা অপশন হবে, সেটাতে সঠিক উত্তর হবে গার্গী, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার 30 নম্বর এটা দেখাবেন তো স্যার? স্যার 30 নম্বরটা বলুন। কোনটা? হ্যাঁ 30 30 হ্যাঁ 30 নম্বর, হ্যাঁ। নিম্নলিখিত কোন উপসর্গটি যোগে রম ধাতুর পরস্মৈপদ হয় না? এটা হচ্ছে অবোধ উপসর্গ যোগ। বাকি 3টে উপসর্গ যোগে মানে বি, আং, পরি এইগুলোর যোগে কিন্তু রম ধাতুর পরস্মৈপদ হয়। ইয়াং পরিভ্য রমহ সূত্র আছে, অব উপসর্গের কথা সেখানে বলা নেই, তাই জন্য অব উপসর্গের যোগে পরস্মৈপদ হয় না, মনে পড়ি থাকে। স্যার 7 নম্বরটা একবার দেখান। স্যার 29টা একটু দেখাবেন, কোশ্চেনটা একবার দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মানে সেটা বুঝতে পারছি, আবার ফার্স্ট থেকে বললেই ভালো সবটা, কারণ প্রায় সকলে মিলে সবগুলো প্রশ্নের কথাই তো বলে দিলেন। 1 আর 2 এটা একটু বলুন। তাহলে 1 2 থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি ওই 29-এর একটা ওই আপনি বললেন না সমব প্রবিব্য স্থ, ওইটাই একটু শুনবো। আচ্ছা, না সেটাই বলছি, মানে যেটা চ্যাটে যা আসছে সেটা বুঝতে, তাহলে আবার আরো 1.5 ঘন্টা 1 নম্বর থেকে বলতে হবে। সকলেই বলছে কেউ 7, কেউ 18, 4। যদিও রেকর্ডিং পেয়ে যাবো স্যার, সবাই নিজের আপত্তি জন্মাচ্ছে। ক্লাসটা তো রেকর্ডিং থাকবে,
হ্যাঁ, না, ক্লাসটা তো রেকর্ডিং থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আর না হলে স্যার যেদিন পরের দিন সন্ধি পড়াবেন সেদিনকে যেটা অসুবিধা হবে জিজ্ঞাসা করে নেবেন। যদি কারো নতুন কিছু প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, এটাই লেখা ছিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যার এই ধাতুটা কি আত্মনেপদী না উভয়পদী? ওকে, এর উভয়। আচ্ছা স্যার 10 নম্বর কোশ্চেনটা খালি একটু ভিজুয়ালাইজ করলেই হবে একটুখানি। 10 নম্বর প্রশ্ন। আচ্ছা, শিং ধাতু, লট লকার এবং ঝি। ঝিটা কি বুঝলাম না স্যার। ঝিটা ওটাই, এইরকম প্রশ্ন থাকতে পারে, তাই জন্যই আমি ঝিটা রেখেছি। ঝি হচ্ছে একটা প্রত্যয়, 3 প্রত্যয়, ঠিক আছে? যেমন প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এইভাবে তো সব ধাতুরূপ গুলি লেখা হয়। হ্যাঁ, সেখানে আমরা দেখি প্রথম পুরুষের আবার 3টি বচন আছে, মধ্যম পুরুষের 3টি বচন আছে, তাহলে টোটাল 9টি রূপ হয় একটা লকারে, তাই তো? হ্যাঁ, 9টি রূপ কেন হচ্ছে? 9টি প্রত্যয় যুক্ত হচ্ছে, মানে মানে একটাই তো ধাতু সেখানে, তার হ্যাঁ। সাথে 9টি ভিন্ন ভিন্ন প্রত্যয় যুক্ত হচ্ছে বলে 9টি ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে একটা লকারে। তাহলে সেই প্রত্যয়গুলি কি কি? টিপ, তস, ঝি। টিপ হচ্ছে প্রথম পুরুষের এক বচনের প্রত্যয়, প্রথম পুরুষের দ্বিবচন হচ্ছে তস, প্রথম পুরুষের বহুবচন হচ্ছে ঝি প্রত্যয়। তাহলে ঝি মানে বুঝতে হবে প্রথম পুরুষের বহুবচন, ঠিক আছে? টিপ, মানে তস, আমরা ঝি। অন্তি যেটাকে পড়ে থাকি এমনি। অন্তি যেটা বলেছে সেটাই, কিন্তু আসল রূপটা হচ্ছে ঝি, ঠিক আছে? স্যার এই রূপটা পেলে একটু ভালো হয়, তাহলে আমাদের ওই কনসেপ্টটা মানে সবকিছু তো এই টাইপের আসলে আমরা, আমার কাছে ওই রূপ এই নেই। রূপটি পেলে বলতে এই রূপটি যখন সম্ভবত ধাতুরূপ পড়ানো হবে বলে দেওয়া হবে, নইলে কিছুই নয়, আমি চ্যাটে লিখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মানে ওটাই আর কি, আত্মনবী প্রশ্ন এই রূপটা পেয়ে গেলে আমরা সেটাকে করে নেব। হ্যাঁ। মানে এক্স্যাক্টলি ঝিটাই যে আসবে তা তো নাও হতে পারে, অন্যটা আসলে কি করব, এই জন্য আর কি। আচ্ছা, আমি হ্যালো স্যার বলছি লিখে দিয়েছি। আচ্ছা, একজন করে বলুন, দরকার হলে আপনার হ্যান্ড রেস করুন, আমি জিজ্ঞাসা করে নেব। আপনার হ্যান্ড রেস করুন, আমি জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, রন্টি দেব যিনি আছেন বলুন। হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করছি এই ঝি যেটা, সেটা কি ওই ঝোয়ান্ত ওই সূত্রটা অনুসারে কি? হ্যাঁ, ওই সূত্র দিয়ে, মানে আসল পানিনি যে প্রত্যয়টি বলে গেছে সেটার নাম ঝি, তারপর ঝন্ত সূত্রের দ্বারা অন্ত হয়ে যায় বলে আমরা অন্তি হিসেবে তাকে চিনি, ঠিক আছে? বোঝা গেছে? আসল যেটা প্রত্যয় সেটা হচ্ছে ঝি প্রত্যয়, তার জায়গায় অন্ত আদেশ হয়ে যায়, ঝয়ের জায়গায়, ফলে অন্তি হয়ে যায়। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সুমন যিনি আছেন বলুন। হ্যালো স্যার, বলছি ভিন্ন পদটা একটু যদি সূত্র সহকারে ভেঙে দেখান তবে ভালো হয়। ভিন্ন পদরা সূত্র সহকারে, হ্যাঁ, তবে কিছুই নয়। ভিত ধাতু ত, যেমন ওই পরূপটা দেখালাম তেমনই ভিত ধাতু, ওটা কত নম্বর ছিল জানো? ভিন্ন পদরা 18 নম্বর। তো এখানে কিছুই নয়, ভিত ধাতু, তকারান্ত ধাতু, তার সঙ্গে ত প্রত্যয়। ত প্রত্যয় দেখালাম যে আমি, ত প্রত্যয় ত পড়ে থাকে, তাই তো? ককারটা লোপ হয়ে যায়। এখানে ভিত ধাতুর দন্তন্য আদেশ হয়, আর তকারেরও দন্তন্য হয়ে যায়, ঠিক আছে? প্রথমে তকারের দন্তন্য হয়ে যায়, তারপর ধাতুর যে দকার তারও দন্তন্য হয়ে যায়, ঠিক আছে? সূত্র আছে একটি, সেই হ্যাঁ, সূত্রটি এখানে দাঁড়ান বলছি। সূত্রটি হচ্ছে রদাভ্যাম নিষ্ঠাত নাহ পূর্বস্য চতঃ। আমি লিখে দিচ্ছি। সংস্কৃত হয়ে যাচ্ছে, সরি, বাংলায় লিখতে হবে। কোনো ব্যাপার নয় স্যার। নিষ্ঠাত নাহ পূর্বস্য চতঃ, এটা হচ্ছে সূত্র। এর দ্বারা ওই কাজটা হচ্ছে দন্তন্যকার, উভয় ক্ষেত্রে যে দন্তন্যকার, উভয় দন্তন্যকারই এই সূত্রের দ্বারাই হচ্ছে। মানে
তয়ের জায়গা দন্তন্যকার এই সূত্র দ্বারা হচ্ছে, আবার ভিত ধাতু দকারের জায়গা দন্তন্যকার এই সূত্র দ্বারা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিদিশা বলুন। হ্যাঁ স্যার, ওই দণ্ডে না ঘট এটা একটু বুঝিয়ে দিন, আর এক একটা একটু বুঝিয়ে দিন আরেকবার। দণ্ডে না ঘট, আচ্ছা দণ্ডে না ঘট, ওখানে আমাদের প্রশ্ন ছিল যে কোন অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, দণ্ডে না ঘট এখানে কোন অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে আমাদের প্রশ্ন ছিল। এখানে সংশয় হতে পারে অপশন এ এবং অপশন ডি এর মধ্যে, মানে করণ না হেতু। ঠিক আছে, সেখানে আমি বললাম যে করণ আর হেতুর মধ্যে পার্থক্য হচ্ছে যে করণ যেটা হবে সেটা ক্রিয়াকে উৎপন্ন করবে। যেখানে কোনো ক্রিয়া উৎপন্ন হচ্ছে বোঝানো হয়, সেখানে যার সাহায্যে সেই ক্রিয়াটি উৎপন্ন হয় তাকে বলবো করণ। আর হেতু কোথায় হবে? হেতু মানে যেখানে কোনো দ্রব্যের উৎপত্তি হবে, কোনো দ্রব্যের সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে যার দ্বারা সেই দ্রব্যটির সৃষ্টি হচ্ছে তার সাথে হেতু বলবো। বিষয়টা একই, মানে যে সাহায্য করছে, হেল্পার, তাকেই করণ বলছি, তাকেই হেতু বলছি। কিন্তু যেখানে সৃষ্ট জিনিসটা ক্রিয়া হবে, মানে ক্রিয়াটা যেখানে সৃষ্টি হবে সেখানে করণ বলবো। যেমন আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, বা রাম হাত দিয়ে ভাত খাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কোন ক্রিয়াটার, মানে কোন জিনিসটার উৎপত্তি হচ্ছে? খাওয়া ক্রিয়া। এখানে খাওয়া ক্রিয়াটার উৎপত্তি হচ্ছে হাতের দ্বারা। ঠিক আছে, ফলে এখানে ক্রিয়ার উৎপত্তি হলো, সেখানে সাহায্য করলো হাত, তার জন্য হাতটা হচ্ছে করণ। কিন্তু দণ্ডে না ঘট, যদি বলি কুলালহ দণ্ডে না ঘটম করোতি, এই বাক্যে এই যে এখানে লেখা ছিল কুলালহ দণ্ডে না ঘটম করোতি। আচ্ছা, আমি এখানে দেবনাগরী হরফে লিখেছিলাম, বুঝতে পারিনি, অনেকে হয়তো বুঝতে পারবেন না। বাংলায় লিখলে কুলালহ দণ্ডে না ঘটম করোতি, এখানে কোন জিনিসটা উৎপত্তি হচ্ছে? উৎপত্তি হবে কিন্তু ঘটের উৎপত্তি হচ্ছে এখানে, ফলে ঘটটা দ্রব্য, ফলে সেই উৎপত্তিতে, দ্রব্যের উৎপত্তিতে যে সাহায্য করছে দণ্ড, সেটা হলো হেতু। ঠিক আছে, ফলে এখানে দণ্ডের ঘটনা, দণ্ডটা হেতু অর্থে তৃতীয় বিভক্তি হবে এখানে, এটা করণ নয়, এটা হেতু, যেহেতু এখানে দ্রব্যের উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, এটাই বলা হয়েছিল। স্যার তাহলে শোকে না ক্রন্দতি মাথা, ওখানেও তো শোকের দ্বারা তো ক্রন্দতি ক্রিয়াটাই উৎপন্ন হচ্ছে, সেখানে তো হেতু অর্থে তৃতীয়াই তো করে থাকি আমরা। ওখানে আবার আরো ভেদ আছে, মানে তার সেখানে যখন কারক প্রকরণ আমাদের পড়ানো হবে সেখানে ডিটেলসে বলা হবে। ঠিক আছে, আচ্ছা সেখানে মাঝখানে ব্যাপার, ওখানে বলা আছে যে মাঝখানে কোনো ব্যাপার থাকলে, মাঝখানে কোনো মিডিয়াম থাকলে, ঠিক আছে, তাকে বলা হবে হেতু। ওখানে অনেক ডিটেলসে বলা আছে, মানে হেতু শুধুমাত্র দ্রব্যকে উৎপন্ন করে তাও নয়, আমি ছোট করে বলার জন্য এখানে বলছি, হেতু দ্রব্যকে উৎপন্ন করে, হেতু ক্রিয়াকে উৎপন্ন করে, হেতু গুণকে উৎপন্ন করে। ঠিক আছে, আর করণ শুধুমাত্র ক্রিয়াকে উৎপন্ন করে, কিন্তু সেখানে একটা ব্যাপার থাকবে, মাঝখানে একটা ব্যাপার ঘটে, কিছু মাঝখানে একটা মিডিয়াম থাকবে। কিন্তু হেতু যখন ক্রিয়াকে উৎপন্ন করবে, মাঝখানে কোনো মিডিয়াম থাকবে না। এরকম একটা বড় একটা ব্যাখ্যা আছে, যেটা সময় সাপেক্ষ বলে আমি ছোট করে এখানে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, মানে হেতু অনেক সময় ক্রিয়াকে উৎপন্ন করে। ঠিক আছে, কিন্তু করণ শুধুমাত্র ক্রিয়াকেই উৎপন্ন করবে। করণ কখনো দ্রব্যকে উৎপন্ন করতে পারে না, কখনো গুণকে উৎপন্ন করতে পারে না। করণ সর্বদাই ক্রিয়াকেই উৎপন্ন করবে। মানে এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দ্রব্যের উৎপত্তি ঘটছে, মানে করণ হতেই পারে না। ঠিক আছে, কিছু প্রশ্ন? আচ্ছা প্রিয়দর্শিনী বলুন। স্যার একবার 33 একটু বলবেন? কোনটা? 33। 33? হ্যাঁ। হ্যাঁ,
মনোহ স্ত্রী এই অর্থে কোন রূপে অশুদ্ধ, তাহলে সেটা আমাকে অশুদ্ধ রূপ জানতে গেলে বুঝতে হবে মনুস্ত্রী অর্থে কোন রূপগুলি হয়। তো মনুস্ত্রী এই অর্থে এটা হচ্ছে ওই স্ত্রী প্রত্যয়ের বিষয়। এটা এখানে গিপ প্রত্যয় করা হয় মনু শব্দের উত্তর। তো গিপ প্রত্যয় করলে মনাহি এই রূপটাও হয়, মনাবি এই রূপটাও হয়। আর গিপ প্রত্যয় এটা বিকল্পে হয়, তাই জন্য এক পক্ষে গিপ প্রত্যয় যেখানে হয় না সেখানে মনুহু এই রূপটাও হয়। ফলে তিনটি রূপ হয়, মনোস্ত্রী এই অর্থে তিনটি রূপ হয়, মনাহি, মনুহু, মনাবি। তাহলে মনবি রূপ হয় না, সেটাই তাহলে অশুদ্ধ বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড অপশনটা এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে স্যার। আচ্ছা চন্দন বলুন। স্যার 35 নম্বরটা বলুন তো। 35 নম্বর, গার্গীয় গিপ প্রত্যয় করলে কোন রূপটি হয়? সেকেন্ড রূপটি হয় গার্গী। জফলা থাকে না, জফলা লোপ হয়ে যায়। আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন আছে স্যারের কাছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই শব্দরূপ ধাতুরূপ গুলো বারবার করে মুখস্থ করা সত্ত্বেও অ্যাপ্লাই করার সময় ভুল হচ্ছে, তাহলে এগুলো কিভাবে অনুশীলন করলে ভালো হবে? শব্দরূপ ধাতুরূপ গুলো অনুশীলন করতে হলে দেখবে অনেক ক্ষেত্রে মানে শব্দরূপ ধাতুরূপে কিছু ক্ষেত্রে রূপগুলি একটু আলাদা হয়। ঠিক আছে, যেমন দ্বিতীয়াতে, ঠিক আছে, প্রথমাতে, বাকি মিডিল গুলোতে প্রায় হলন্ত শব্দের বেশিরভাগ জায়গায় কিন্তু একই রকমের রূপ হয়। যেমন একটা সে সাপোজ ধরলাম মরুৎ শব্দ, তার তৃতীয়ার এক বছর সে মরুতা হয়ে যায়। গুণিন শব্দ গুণিনা, আত্মন শব্দ আত্মনা, ভগবত শব্দ ভগবতা। ঠিক আছে, তো সেখানে প্রত্যেকটা হলন্ত শব্দের ক্ষেত্রে তৃতীয়ার এক বছর একটা চলে আসে, চতুর্থীর এক বছরে চলে আসে, ভগবতে, গুণিনে, আত্মনে। ঠিক আছে, পঞ্চমীর এক বছরে বিসর্গ হয়ে যায়, অকার বিসর্গ। মরুত হলে মরুতঃ, ভগবত ভগবতঃ, আত্মন আত্মনঃ, গুণিন গুণিনঃ। ঠিক আছে, তো এই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই থাকে। তৃতীয়ার এক বছর, চতুর্থীর এক বছর, পঞ্চমীর এক বছর, মানে প্যাটার্নটা অনেকটা একই। তো এইরকম ভাবে তোমাকে একটা নিজেকে প্যাটার্নটা ভাবতে হবে যে একই রকম হচ্ছে। কিছু ক্ষেত্রে যেমন দ্বিতীয়ার বহু বচনটা অনেক শব্দের ক্ষেত্রে আলাদা হয়, যেমন বিদ্বাস শব্দের সাথে বিদুষহ হচ্ছে, ভগবত শব্দের সাথে ভগবতঃ হচ্ছে, আত্মন শব্দের সাথে আত্মনঃ হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রগুলো একটু মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ অনেকটাই প্রায় 70% জায়গায় কিন্তু একই থাকে। সেগুলো প্যাটার্নটা কিন্তু মোটামুটি যদি আয়ত্ত করা যেতে পারে সব শব্দরূপে 80% হয়ে যায়, 20% বেঁচে থাকে, ওগুলো একটু মোটামুটি একটু মুখস্থ করার মতো চেষ্টা করতে হবে। ঠিক আছে, একদম ধরে ধরে প্রত্যেকটা শব্দরূপ আলাদা আলাদা করে মুখস্থ করবো তার তো দরকার নেই। ওই মোটামুটি প্যাটার্নটা একটা যদি বোঝা যায় সেটা থেকে কিন্তু আয়ত্ত করা যায়। ঠিক আছে, এরকম করে একটু দেখতে হবে। হ্যালো স্যার, বলছি বাপ ব্রজতে ওটা কুটিলাম ব্রজতি করতে হবে, পুনঃ ব্রজতি করতে হবে? শুনতে পাচ্ছি না, কি বলছেন? বাপ ব্রজতে। আচ্ছা স্যার একটু কথা বলি। চন্দন তিনি আছেন, মাইকটা মিউট করবেন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আর কেউ কিছু কি বলছে, প্রশ্ন করছে নাকি? শুনতে পেলাম না। বাপ ব্রজতে সেটার ক্ষেত্রে কুটিলাম ব্রজতি, কুটিলম, কুটিলম। ঠিক আছে, আমি তো এখানে বাংলায় লেখা ছিল কুটিল যাওয়া, তো বাংলায় লিখেছি বলে কুটিল যাওয়া এরকম লিখেছি, কিন্তু সংস্কৃত লিখলে কুটিলম ব্রজতি। ও স্যার, এই বাজার চলতি যে বইগুলো আছে কৃষ্ণকালী স্যারের বইটি দেখছিলাম, ওখানে পুনঃ ব্রজতি গেছিল। না পুনঃ ব্রজতি হতে হবে না, কারণ ওখানে নিত্যম কৌটিল্যে গতৌ সূত্রটা আছে। সূত্রটি খুলে আপনি যদি দেখেন, নিত্যম কৌটিল্যে গতৌ সূত্র আছে, ওই সূত্রে বলা আছে কৌটিল্য গত অর্থ আছে, মানে কুটিল যাওয়া অর্থে। ঠিক আছে, কাজের যদি কোনো বই থাকে
দেখে নেবে এরকম কৌটিল্যে গত অর্থে ওই রূপটি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার একটা আছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম আপনাকে বলছিলাম, এই শনিবার যে আমাদের এক্সামটা হয়েছিল তার অ্যান্সারটা আমরা কোথায় পাবো? মানে সবটা তো আমাদের জানা নেই। স্যারের কাছে কি আর কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আপনার কাছে আছে। আমার একটা কোশ্চেন আছে স্যারের কাছে, করতে পারি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগে স্যারের কাছে করে নিন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। বলছি ওই একটা কোশ্চেন ছিল জগৎ শব্দ দিয়ে। হ্যাঁ, ওই জগৎটা স্যার কোন ভাগান্তের মধ্যে পড়ছে? জগৎটা অত ভাগান্ত, জগৎ অদ্ভাগান্তের মধ্যেই পড়ছে তো? একদম একদম। হ্যাঁ, আমি আসলে ভাবছিলাম অন কিনা, মানে জগন কিনা, ওই কারণে জিজ্ঞাসা করলাম। অদ্ভাগান্ত, তাই তো স্যার? হ্যাঁ, অদ্ভাগান্ত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জানছি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আপনি তাহলে লিফট করে যেতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন আছে। স্যার বলছি ধাতু রূপের ক্ষেত্রে কোনটা মানে কোন অসভাগান্ত না অনভাগান্ত মানে কোনটা ইম্পর্টেন্ট, মানে মেনলি আর কি শব্দরূপের ক্ষেত্রে? ধাতু রূপ ক্ষেত্রে, শব্দরূপ বা ধাতু রূপের ক্ষেত্রে তো অসভাগান্ত কিছু বলা নেই, সেখানে কয়েকটি গণের উল্লেখ করা আছে। তো সেই গণের মধ্যে থেকে যেগুলি প্রসিদ্ধ, ঠিক আছে, সেগুলি ধাতুগুলি দেখতে হবে। যেমন মানে যদি আপনি ভুয়াদিগণ দেখেন, সেখানে ভূ ধাতু, এর ধাতু, পট ধাতু এগুলি প্রসিদ্ধ। অদাদিগণের ক্ষেত্রে অদ ধাতু, ভিদ ধাতু, ঠিক আছে, এরকম কয়েকটি ধাতু প্রসিদ্ধ আছে, সেগুলো দেখতে হবে। এবং সেগুলো এখন এই মুহূর্তে আমার পক্ষে হয়তো বলা সম্ভব নয়। যদি সেটা কোনো স্পেশাল ক্লাস হয় সেখানে বলা তো যাবে। ঠিক আছে স্যার, তাহলে একটু একটু বলে দেবেন তাহলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার আর একটা ওই ছিল না, ওই 23-এ যেটা ছিল ওই গম যুক্ত সন জি গমিষ্যতি, আর যে অপশনগুলো ছিল একটু দেখাবেন স্যার, ওগুলো একটু জানতাম আর কি, মানে আর কোন কোন ধাতুর সঙ্গে কি সংযুক্তটা হয়েছে। আচ্ছা 23 নম্বর। হ্যাঁ, 23 নম্বর, তাই তো? গম ধাতু সন করতে, হ্যাঁ হ্যাঁ স্যার, এই জি গমিষ্যতি যে অপশনটা আছে ক, তাহলে ওটা তো ভুল আছে তাই তো? ওটা ওখানে কোনো গম ধাতু বা সন ধাতু কিছু নেই। আর জিঘাংশতি এটা তো মানে হন ধাতু নাকি সেটা জিঘাংশতি? এগুলো সবচেয়ে কোনো না কোনো ধাতু তেমন মানে নেই, অপশন দেওয়া যাবে না, সেটা ভুল রূপ পুরো হতে পারে। ঠিক আছে, চারটে রূপ দেওয়া যাবে না, চারটে কোনো না কোনো সঠিক রূপ এরকম তো মানে আমার চারটে অপশন দেওয়া আছে, আমার জিজ্ঞেস করা আছে কোনটা ঠিক রূপ। বাকিগুলো পুরো ভুল হতে পারে, মানে কোনো রূপ কোনো ধাতুরই নয় এরকম হতে পারে। কিন্তু ওই জিজ্ঞাসা গি ধাতুর রূপ, ঠিক আছে। কিন্তু জিগাংসতি এটাও গম ধাতুরই, ওটা অন্য রূপ, ওটা অন্য রকম একটা প্রক্রিয়া করে হয়। জিগমসতি এই রূপটা হয় না, জিগমিসতিটাই এখানে সঠিক রূপ, ঠিক আছে। একজন প্রশ্ন করছেন সন্তু পাইক, গার্গী পদটি জফলার লোপ কিভাবে হয়? ওই জস্যেতি চ বলে একটা সূত্র আছে, জস্যেতি চ, তার দ্বারা মানে জফলাটা লোপ হয়ে যায়। আর যদি প্রশ্ন আছে, মোটামুটি যতটা আমার আয়ত্তে আছে শক্তি অনুযায়ী আমি প্রশ্নগুলি সবই উত্তর দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে আর কিছু প্রশ্ন নেই।